ওকে, আমরা মনে হয় শুরু করতে পারি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনলাইন লেকচার সেশনে। এটা প্যান্ডেমিকের মধ্যে একটা প্রথম একটা অ্যাটেম্প্ট, যেখানে আমি অ্যাকচুয়ালি চেষ্টা করব আমরা সবাই কিছু একটু ইনফর্মালি থাকার। কোনো ফর্মাল লেকচার না অ্যাকচুয়ালি, কিন্তু আমরা শেখার চেষ্টা করব কিছু জিনিস যেটা আমাদের পুরোটা একাডেমিক লাইফে আমাদের লাগবে। তো আমি স্টুডেন্টদের ক্ষেত্রে আগে একটু বলে নেই যে লেকচার শুরু হওয়ার পরই তোমরা কাইন্ডলি তোমাদের মাইক্রোফোনটা একটু অফ রাখবা, যাতে ওই সাউন্ডের কোনো সমস্যা না হয়। এবং ভিডিওটার ক্ষেত্রে একটু মানে একটু সাবধান থাকবা, যাতে তোমাদের অপ্রস্তুত অবস্থায় কেউ যাতে না পায়। তো আজকে যারা আমাদের এখানে গেস্ট, তাদের দুইজনের সাথে একটু পরিচয় করাই দিই প্রথমে। আহ প্রথমে আমার সবার উপরে দেখতে পাচ্ছি আমরা আলিয়া শাহেদ। আহ, ও আমার ফ্রেন্ড, আমার ব্যাচমেট ছিলেন, এবং সে টিউ ডেলফ থেকে ল্যান্ডস্কেপের উপর মাস্টার্স কমপ্লিট করেছে, এখন ওইখানেই আছে। তার কাছে আমরা অনেক কিছু জানতে পারবো। বর্তমানে সে অবশ্যই নর্থ সাউথ ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে ছিলেন। এবং আরেকজন যাকে আমরা অনেকেই এখানে চিনি, উনি হচ্ছেন জিমি চাকমা ভাই। আহ, উনিও আমার ইমিডিয়েট সিনিয়র বলা যায় এখন। উনি আছেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে। তো ওনার কাছেও আমরা এই আজকে যে টপিকটা, যেটা হচ্ছে সাইট অ্যানালাইসিস, সাইট ম্যাপিং, কেস স্টাডি, এবং সেখান থেকে আমরা কিভাবে ডিজাইন জেনারেট করতে পারি বা কনসেপ্ট জেনারেট করতে পারি, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমি আর পরিচয় দীর্ঘায়িত না করে আমি আলিয়া শাহেদকে আমন্ত্রণ জানাচ্ছি তার প্রেজেন্টেশনটা শুরু করার জন্য। আলিয়া শাহেদ। হ্যাঁ, ধন্যবাদ লিখন। সবাইকে স্বাগত আমাদের এই লেকচার সেশনে। আমি আসলে খুব ইনফর্মালি আজকে কিছু কথা বলবো। লিখন আমাকে বলেছে যে অ্যানালাইসিস, ম্যাপিং, কেস স্টাডি এগুলো নিয়ে আমরা সবাই আসলে স্ট্রাগল করি, এবং এটা থেকে যদি আসলে এই ডিসকাশন থেকে কিছু শেখা যায় সেটা খুব ভালো হবে। তো আমি প্রথমে একটু সাইট অ্যানালিসিস নিয়ে আমি কিছু কথা বলবো, কোনো স্লাইড দেখাবো না, কথা বলবো, এবং তারপরে আমি কয়েকটা এক্সাম্পল দেখাবো, এন্ড দেন আমি কেস স্টাডি নিয়ে কিছু কথা বলবো। এটা হচ্ছে আজকে আমার এজেন্ডা। তো আম, আহ, প্রথমেই যদি আমরা বলি যে সাইট অ্যানালিসিস, সাইট অ্যানালিসিস আমরা কেন করি? আমরা প্রত্যেকটা প্রজেক্টের শুরুতে সেই প্রজেক্টটা যেই জায়গাটায় হবে সেটাকে বোঝার জন্য আমরা সেখানে সাইটটাকে বুঝতে চাই। তো প্রথমে আমরা রেকনেসেন্স সার্ভে করি, যেটাকে আমরা বলি রেকি করা। অর্থাৎ আমরা সাইটে অ্যারাইভ করি এবং সাইটে ফার্স্ট গ্ল্যান্সে সাইটটা কিরকম এটা আমরা বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে এক ধরনের সার্ভে। এন্ড দেন আমরা সাইটের অনেকগুলো অ্যাসপেক্ট কে দেখি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কি কি দেখি। তো আমি যখন বুয়েটের স্টুডেন্ট ছিলাম, আমি একটা বই ফলো করতাম, যেটা হচ্ছে এডওয়ার্ড টি হোয়াইট বলে একজন অথর। ওনার একটা বই, নাম হচ্ছে সাইট অ্যানালিসিস। তো এই বইটা আমি খুব ফলো করতাম, এবং এই বইতে অনেক রকম অ্যানালিসিসের উদাহরণ দেওয়া আছে যে সাইটকে কত ভাবে দেখা যায়। হ্যাঁ, এবং ইউ গাইজ ক্যান টোটালি লুক ইনটু দ্যাট বুক টু ফাইন্ড আউট যে জাস্ট নর্মালি অ্যাক্সেসিবিলিটি, সাইটে কোথা দিয়ে ঢুকা যায়, রাস্তা কোথায়, গাড়ি কোথা দিয়ে আসে, মানুষ কোথা দিয়ে আসে, এক্সিস্টিং বিল্ড ফর্ম কি কি আছে, সোলার পাথটা কিরকম, সানলাইট, শ্যাডো, ভেজিটেশন, ল্যান্ড ইউজ, ইউটিলিটিস, এরকম অসংখ্য ক্রাইটেরিয়ার ভিত্তিতে একটা সাইটকে আমরা অ্যানালাইসিস করে থাকি। এখন এক্সিস্টিং কেস স্টাডির ক্ষেত্রে আমরা অনেক সময় এই সাইট অ্যানালিসিসটা ইউজ করি। হ্যাঁ, মানে ধরেন আপনারা হাই রাইজ যদি করে থাকেন, হাই রাইজ বিল্ডিং এর ক্ষেত্রে যখন আমরা কেস স্টাডি করি, আমরা দেখি যে বিল্ডিংটা কোথায় লোকেটেড, লোকেশন থেকে শুরু হয় এবং এই অ্যানালাইসিসটা চলতে থাকে। তো এখন আমার কথা হচ্ছে যে আমি আমার স্টুডেন্ট লাইফে যখনই আমি সাইট অ্যানালিসিস করেছি, যতভাবেই করে থাকি না কেন, যখন আমি ডিজাইন ফেজে ঢুকবো, যখন আমি ডিজাইনের জন্য সেই অ্যানালিসিসটাকে ইউজ করব, তখন আই ফাউন্ড আউট যে আমি অনেক কিছু জানি না, সেগুলা আমার আবার জানতে যেতে হচ্ছে। আমি যখন কনসেপ্ট জেনারেট করব, তখন আমি আসলে জানি না কনসেপ্ট কি, কনসেপ্টটা আবার অন্য জায়গা থেকে আমাকে হয়তো দেখতে হচ্ছে যে কিভাবে কনসেপ্টটা পেতে পারি। সো প্রত্যেকটা ডিজাইন স্টুডিওতে একটা ফেজ থাকে যখন স্টুডেন্টরা অ্যানালিসিস করে, তারপর অ্যানালিসিস ফেজটা শেষ হয়ে যায়, একটা রিপোর্ট সাবমিশন হয়, এন্ড দেন ইউ ডাইভ ইনটু দ্য ডিজাইন, এন্ড আপনি
কনসেপ্ট খুঁজে বের করেন, ডিজাইনের ফার্স্ট মাসিং করেন অর হোয়াট এভার। কিন্তু এই জিনিসটা আসলে এরকম পৃথক না। হ্যাঁ, মানে অ্যানালিসিস একভাবে করব, করে ওকে গুড বাই দিয়ে দিব আর তারপরে আমি ডিজাইনে ঢুকবো, ব্যাপারটা এরকম ভাবে হয় না। এবং ব্লাইন্ড অ্যানালিসিস করা আসলে ইজ আ ওয়েস্ট অফ টাইম, যেটা আমি আমার নিজের ডিজাইন যতবার করেছি স্টুডিওতে আমি এটা বুঝতে পেরেছি যে যখন আমরা উদ্দেশ্যহীন ভাবে সব অ্যানালাইসিস করতে চাই, ধরেন এডওয়ার্ড টি হোয়াইটের বইটা নিয়ে আমি ওখানে যা যা অ্যানালাইসিস আছে আমি আমার থিসিসের প্রজেক্টের জন্য, আমার বুয়েটের থিসিসের প্রজেক্টের জন্য অলমোস্ট সবগুলা করেছিলাম। কিন্তু কেন করছি, কেন এই অ্যানালাইসিস গুলা করলাম, এটা আলটিমেটলি শেষে গিয়ে আমি বুঝেছি যে এতগুলো অ্যানালাইসিস করার দরকার ছিল না যদি আমি জানতাম, ইফ আই ওয়াজ অ্যাওয়্যার অফ হোয়াট আই এম গোইং টু ডু অর হোয়াট ইজ টু ডান। ফর এক্সাম্পল, একটা একটা হোটেল, আমি একটা হোটেল ডিজাইন করব একটা সাইটে। এখন সেই সাইটটা আমি অ্যানালিসিস করব। এখন একটা হোটেল হচ্ছে একটা বিজনেস প্রপার্টি, সো ওর একটা ইকোনমিক ভ্যালু আছে, ও ইনকাম জেনারেটিং, ও একটা লিভিং স্পেস, এবং ওর ওর কিছু ডেফিনিট ক্রাইটেরিয়া, ফাংশন, প্রোগ্রাম এগুলো থাকবে। হ্যাঁ, এখন ওকে যখন আমি বানাবো একটা জায়গায়, সেই জায়গাটা আমি যেই যেই ক্রাইটেরিয়ায় অ্যানালাইসিস করব, আমি যদি ওখানে একটা শপিং মল বানাই, আমি যদি ওখানে একটা স্কুল বানাই, আমি যদি ওখানে একটা রেস্টুরেন্ট বানাই, একই অ্যানালাইসিস হবে না আসলে। হ্যাঁ, কারণ আমার যেই পারপাসে আমি একটা জায়গায় যা আমি তৈরি করতে যাব সেটার উপরে আসলে আমার অ্যানালাইসিসটা ডিপেন্ড করবে। এই জিনিসটা আমরা মাঝে মাঝে ভুলে যাই, আমরা একটা জিনিস একটা মানে জেনারিক ওয়েতে আমরা সব সাইটকে দেখার চেষ্টা করি। তো অ্যানালাইসিস করার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে একটা থিম ঠিক করা। মানে আমি যখন কিছু জানি না, আমি একটা সাইট পেলাম, একটা নির্দিষ্ট জিনিস আমি জানি যে এই প্রজেক্টটা আমি করব। আর্কিটেকচারে তো আর you don't find out what you need to design before you need to design it. You know what you are going to design. Even in real life, even in your student life, you are definite about one fact যে আপনি এখানে কি বানাবেন, মিউজিয়াম বানাবেন নাকি স্কুল বানাবেন নাকি হসপিটাল বানাবেন, you know exactly what you are going to make. তো সেই ক্ষেত্রে আসলে একটা থিম ঠিক করা কিন্তু খুব কঠিন কাজ না। তো একটা থিম ঠিক করে নিয়ে ইউ হ্যাভ টু ফিক্স সার্টেন ক্রাইটেরিয়া। যেমন আমি যদি বলি যে আমি একটা হোটেল ডিজাইন করব, আমি চাই হোটেলটা খুব গ্রিন হবে, ইট উড কেটার কাইন্ড অফ গ্রিন এনভায়রনমেন্ট টু দি এক্সিস্টিং আরবান ফ্যাব্রিক। তখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে ওই এলাকার আরবান স্কেলে কি কি গ্রিন স্পেস আছে এবং সেই গ্রিন স্পেস গুলা কিভাবে কানেক্টেড, এই বিল্ডিংটা সেখানে কোথায় বসছে, এই বিল্ডিংটা যেই সাইটে, সেই সাইটের ভেজিটেশন ফরম্যাট এখন কি, সেইটার সাথে যদি আমি বিল্ডিংটা বানাতে যাই তাহলে কিভাবে আমি বানাবো, এইভাবে আমাকে অ্যানালাইসিসটার মধ্যে ঢুকতে হবে। তার মানে আমি একটা থিম পেলাম যে ওকে, আই নো আই ওয়ান্ট টু সার্চ অ্যাবাউট দিস। আমি যদি বলি যে এইটা একটা ল্যান্ডমার্ক হিসাবে কাজ করবে, then we need to do a Gordon Cullen kind of urban mapping where we see যে বিভিন্ন দিক থেকে আমি যখন বিল্ডিংটাকে অ্যাপ্রোচ করছি তখন বিল্ডিংটা আমার ভিজুয়াল ফ্রেমে আসলে কিভাবে আসছে, কিভাবে আমি বিল্ডিংটাকে কত দূর থেকে দেখতে পাই, ভিজিবিলিটি ইস্যু আছে, সার্কুলেশন ইস্যু আছে। তো এক একটা থিম ঠিক করে আমরা অ্যানালিসিসটা করব। আমি এখন একটু আমার স্ক্রিনটা শেয়ার করব। আমি এইভাবে থিম্যাটিক্যালি কিভাবে অ্যানালিসিস করা যায় সেটা আমি কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে দেখাবো। আচ্ছা, এইটা হচ্ছে টিইউ ডেল্ফট ক্যাম্পাসের একটা অ্যানালিসিস। আমরা যে থ্রি ডিমেনশনাল যে সাইটটা দেখতে পাচ্ছি এটা আমাদের টিইউ ডেল্ফট ক্যাম্পাস, এবং এই ক্যাম্পাসে আমাদের একটা প্রজেক্ট দেওয়া হয়েছিল যে ইউ হ্যাভ টু ডিজাইন আ মিটিং প্লেস for people which is green because of course we study landscape architecture. So এখানে এমন একটা স্পেস তৈরি করতে হবে যে স্পেসটা একাধারে গ্রিন ও ইকোলজিকে কেটার করে, মানুষের মিটিং পয়েন্ট হিসাবে কাজ করে, এরকম একটা জায়গা আমাদেরকে ডিজাইন করতে হবে। and we have to find out এই ক্যাম্পাসের মধ্যে কোন জায়গায় সেটা করা যাবে। কোনো নির্দিষ্ট জায়গা নাই, whole campus is our site. Now we have to decide what would be the programs and who would use it and where would it be most appropriate to do that. তো এটা একটা আমাদের ওই ওয়ার্কশপটার মধ্যে একটা গ্রুপ
আমি সেই গ্রুপের মানুষ না, আমি আমারটাও দেখাবো। এটা একটা গ্রুপ, ওরা they were dedicated to find out the urban microclimate situation in different positions of the campus. তো যেটা ওরা করছে, ওরা পুরা ক্যাম্পাসটাকে অসংখ্য প্যারামিটারের ভিত্তিতে দেখছে যেটা আরবান মাইক্রোক্লাইমেটের সাথে রিলেটেড, বিকজ দে আর কনসার্ন, they already know the theme, যে আমি কি খুঁজে বের করব। আমি জানি আরবান মাইক্রোক্লাইমেট একটা ইস্যু আরবান ডিজাইনে, এবং আরবান মাইক্রোক্লাইমেটের কারণে খুব ইন্টারেস্টিং সমস্ত এনভায়রনমেন্ট তৈরি হয়। একটা পার্কিং লট হয়তো খুব গরম, একটা গাছের নিচে হয়তো খুব ঠান্ডা, এরকম নানান ধরনের ড্রামাটিক ইম্প্যাক্ট তৈরি হয় আরবান মাইক্রোক্লাইমেটের কারণে। সো লেটস সি মাই ক্যাম্পাস থ্রু দ্য লেন্স অফ আরবান মাইক্রোক্লাইমেট। ও কিন্তু এখানে সবকিছু করছে না, এখানে কার অ্যাক্সেসিবিলিটি, পেডেস্ট্রিয়ান অ্যাক্সেসিবিলিটি, বিল্ডিং ইউজ, স্টুডেন্ট সংখ্যা, বোরিং সমস্ত অ্যানালিসিস না করে ও অনলি this group is concerned microclimated থ্রুতে কিভাবে জিনিসটাকে দেখা যায়। এবং they have found out certain niche or spaces যেই জায়গাগুলোতে মাইক্রোক্লাইমেটটা খুব ফেভারেবল অথবা খুব এক্সাইটিং। যেমন আমি যদি বলি একটা জিনিস, যে এই বিল্ডিংটা, এটা হচ্ছে আমাদের AWE বিল্ডিং, দ্য হাইয়েস্ট বিল্ডিং অফ TU Delft ক্যাম্পাস, এবং এই বিল্ডিংটা এখানে থাকার কারণে বাতাসটা এই বিল্ডিং এর সাথে ধাক্কা খায়, এবং নেদারল্যান্ডে প্রচন্ড স্ট্রং উইন্ড। তো বাতাসটা যখন এখানে ধাক্কা খায়, ও এমন ভাবে রিডিরেক্টেড হয় যে আমরা এই লেনের এই জায়গাটায় সাইকেল চালাতে পারি না। বছরের একটা নির্দিষ্ট সময় এখানে সাইকেল চালাতে গেলে সাইকেল উল্টে যায়, ইটস সো উইন্ডি। তো এই ধরনের মাইক্রোক্লাইমেট এক্সাইটিং একটা সিচুয়েশন ওরা খুঁজে বার করলো, এবং পরে ওরা এখানে এমন একটা ফিল্ড ডিজাইন করেছিল, এমন একটা গার্ডেন ডিজাইন করেছিল যেখানে অসংখ্য হাই গ্রাস, নলখাগড়া বা এই ধরনের হাইটের গ্রাস, এই গ্রাস বাতাসে মুভ করে, এবং এমন ভাবে মুভ করে যে মুভমেন্টটা একটা কাইন্ড অফ একটা রিদম, ইটস লাইক অ্যান ইনস্টলেশন। তো এটা জাস্ট বলার কারণ হচ্ছে যে কিভাবে একটা কনসেপ্টকে অ্যানালাইসিস করে সেটা থেকে ডিজাইন আইডিয়াটা পাওয়া যায়, দিস কুড বি অফ এন্ডলেস পসিবিলিটিস। আরেকটা গ্রুপ, ওরা অন্য কোনো কিছু নিয়ে কনসার্ন না, ওরা বললো যে আমাদের এই ক্যাম্পাসে অনেক হার্ড সারফেসেস আছে, যে কোনো ক্যাম্পাসে অনেক হার্ড সারফেস থাকে, সো উই নিড টু সফটেন ইট। বাট তার আগে আমাকে জানতে হবে যে ক্যাম্পাসের সফট স্কেপ এবং হার্ড স্কেপের রেশিওটা কি, কোথায় কোথায় কি ধরনের সারফেস পায়ের নিচে। সো দে ম্যাপড অনলি দ্য সারফেসেস, হ্যাঁ। এবং সেই ম্যাপটা থেকে ওরা বললো যে পার্কিং লটে ইটস ভেরি হট এবং এখানে সমস্ত পেভড, সো আমরা কি এমন একটা পার্কিং লট ডিজাইন করতে পারি যেটা শেয়ার্ড ইউজ হবে, যেখানে গাড়ি যখন থাকবে তখন গাড়ি থাকবে, যখন গাড়ি চলে যাবে দ্যাট কুড বি আ প্লে স্পেস, দ্যাট কুড বি আ পার্ক, দ্যাট কুড বি আ সিটিং স্পট। তো এক একটা অ্যানালাইসিস থেকে কিন্তু এক একটা ডিজাইন আইডিয়া বের হচ্ছে। যেমন এটা আমার গ্রুপের ম্যাপিং, আমরা ম্যাপ করেছিলাম ভেজিটেশন আমাদের ক্যাম্পাসের। এই প্রত্যেকটা কিন্তু আমাদের ক্যাম্পাসের ম্যাপ, কিন্তু প্রত্যেকটা ম্যাপ ইজ সো ডিফারেন্ট। একই জায়গাকে অসংখ্য থিমের থ্রুতে অসংখ্য ভাবে আমরা দেখছি। আমরা এখানে ক্যাম্পাসের সমস্ত গাছের ছবি তুলে একটা ম্যাপ করলাম, যে ক্যাম্পাসে প্ল্যান্টেড স্পিসিস আর আগাছার রেশিওটা কি। দেখলাম যে যেখানে হচ্ছে একটা ফর্মাল পার্ক আছে সেখানে প্ল্যান্টেড স্পিসিস বেশি, আগাছা কম, এবং বায়োডাইভার্সিটিও কম। যেখানে আগাছা বেশি সেখানে বায়োডাইভার্সিটি বেশি। আমরা অনেক ভাবে এইটাকে দেখার চেষ্টা করলাম যে ক্যাম্পাসের যে ধরনের সয়েল, সেই সয়েলের সূত্রটা কি। হ্যাঁ, তো আমরা একদম প্রি হিস্টোরিক টাইম থেকে এখানে কি ধরনের সয়েল ডেভেলপ করলো, কখন বিল্ডিং বানানো হলো, কখন ক্যাম্পাসটা আস্তে আস্তে ডেভেলপড হয়ে গেল, সেটা দেখলাম। আমরা প্রত্যেকটা সেকশনাল পয়েন্টে এই ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় সেকশন কেটে সেখানে আমরা স্পেশাল কোয়ালিটি বোঝার চেষ্টা করলাম। অডিবল কোয়ালিটি, যেমন বিভিন্ন সাউন্ড, পাখির ডাক আসে নাকি গাড়ির শব্দ আসে না মানুষের শব্দ আসে, এটা দেখার চেষ্টা করলাম। এবং এরকম অসংখ্য অ্যানালাইসিসের মাধ্যমে আমরা একটা কনক্লুশন ড্র করলাম যে আমাদের ক্যাম্পাসে 3টা সারফেসকে আমরা গাছ এবং পশু পাখির হ্যাবিটেশনের জন্য ইউজ করি, মাটি, গাছের শ্রাব লেয়ার এবং ক্যানোপি লেয়ার। কিন্তু বিল্ডিং এর যে ফাসাদ এবং বিল্ডিং এর যে ছাদ, এই দুইটা খুব একটা বেশি ডুয়েলড হয় না ফর ভেজিটেশন এন্ড বায়োডাইভার্সিটি। সো আমাদের যে স্পেসটা আমরা ডিজাইন করব সেটা কি এরকম হতে পারে যে সেটা কোনো একটা বিল্ডিং এর ছাদে,
যেখানে এখনো আমরা সেভাবে বায়োডাইভার্সিটিকে ক্যাটার করতে পারছি না। সো একটা কমন জিনিস যেটা এই তিনটা ম্যাপেই আছে সেটা হচ্ছে যে একটা কনক্লুশন ড্র করতে পারছে। যে কোনো অ্যানালাইসিস যদি আপনি ব্লাইন্ডলি করেন জাস্ট ফর দ্য সেক অফ অ্যানালিসিস, দেন ইট ডাজন্ট লিড ইউ এনিওয়্যার। কিন্তু যখন আমরা ঠিক করব যে আমি এই অ্যানালাইসিসটা করব, অ্যানালাইসিস থেকে আমি একটা কোনো কনক্লুশন ড্র করব বা দুইটা পয়েন্ট আমি ড্র করব, যেই পয়েন্টগুলা আমি আমার ডিজাইনের যুক্তি খণ্ডনের জন্য ব্যবহার করব, তখন অ্যানালাইসিসটা আসলে অর্থবহ হয়। একই ক্যাম্পাসের আরেকটা অ্যানালাইসিস, এটা যখন আমরা বুঝলাম যে ওকে উই আর গোয়িং টু ডিজাইন দিস মিটিং স্পেস, এই ধরনের অ্যানালাইসিসকে আমরা বলি হচ্ছে আর্কিপেলাগো। আর্কিপেলাগো ইজ লাইক আইল্যান্ডস ইন আ সি, সেটাকে আমরা এটা বলছি আর্কিপেলাগো ম্যাপিং। কারণ আমরা এখানে একটা ক্যাম্পাসের মধ্যেই অসংখ্য সিমিলার কিন্তু ডিট্যাচড স্পেসেস খুঁজে বার করছি, যেই স্পেসগুলা পোটেনশিয়াল মিটিং স্পট। এখন এখানে ব্যাপার হচ্ছে যে মিটিং স্পট আমরা আবার ক্যাটাগরাইজ করেছি যে শুধু মানুষের, শুধু পশু পাখির, পশু পাখি প্লাস মানুষ, শুধু গাছ। আমরা এখানে ক্যাম্পাসের সবাইকে সমমর্যাদায় দেখছি, মানে একটা পোকা, একটা পাখি, একটা মানুষ, সবার জন্য ক্যাম্পাস। বিকজ মানে TU Delft has this possibility of converting itself to an eco campus later on. তো সেই কারণে এই ধরনের অ্যানালাইসিস গুলো করা। তো এখানে প্রত্যেকটা স্পেস যেটা আমাদের কাছে পোটেনশিয়াল মিটিং স্পট বলে মনে হয়েছে, সেই প্রত্যেকটা স্পেসকে আমরা অ্যানালাইসিস করছি। স্পেসের স্পেশাল কোয়ালিটি অ্যানালাইজ করার জন্য আমরা ফটোগ্রাফিক স্প্লাইসিং ইউজ করছি। Not necessarily every analysis involves drawing or মানে জটিল কোনো কিছু, জাস্ট ছবি তুলে বা স্কেচ করেও ইউ ক্যান অ্যানালাইজ আ স্পেস। এবং 3 dimensional ভিউ অনেক সময় জরুরি হয়, অনেক সময় কালার কোডিং এর মাধ্যমে হয়, অনেক সময় ইউ জাস্ট গো দেয়ার এন্ড ইউ ফিল সার্টেন থিংস। আমরা কিন্তু ফিলিং এর উপরেও অ্যানালাইসিস করি, হ্যাঁ, সেন্সোরিয়াল কোয়ালিটির উপরেও অ্যানালাইসিস করতে পারি। এই ধরনের অ্যানালাইসিস গুলো থেকে আসলে ডিজাইনে পৌঁছানোটা ইজিয়ার রাদার দেন একটা গদবাঁধা সেট অফ অ্যানালিসিস। সো আমার সাজেশন ফর এনি কাইন্ড অফ সাইট অ্যানালিসিস উড বি যে আমরা যদি এরকম কয়েকটা ক্রাইটেরিয়া সেট করি যে আমি ফর এক্সাম্পল আমার হোটেলটা গ্রিন, আমি ধরেন একটা হোটেল ডিজাইন করব, সো আমার হোটেলটা গ্রিন থিমে হবে, এটা অনেক গ্রিনকে কেটার করবে, এটা শুধু যারা থাকতে আসবে তাদের জন্য না, এটা ওই এলাকার সব মানুষের জন্য কিছু কমন আরবান মিটিং পয়েন্ট তৈরি করবে এবং এটার একটা নির্দিষ্ট ফিলিং থাকবে। এখন ধরেন আমি ঢাকার খুব বিজি একটা এরিয়ায় একটা হোটেল করব, দ্যাট হোটেল ইজ ফর পিপল হু কাম ফর সার্টেন ওয়ার্কস ইন দ্য সিটি এন্ড নট ফর হলিডে মেকিং, মেবি দ্যাটস ফর আ কর্পোরেট পারপাস। তো সেই হোটেলের প্রোগ্রামের কিছু ডিফারেন্স থাকবে, সেই হোটেলের অ্যাপিয়ারেন্সের কিছু ডিফারেন্স থাকবে। যদি আমি এই হোটেলটাকে আরবান মিটিং স্পট হিসাবে দেখতে চাই, তাহলে আমাকে বুঝতে হবে যে ওই এলাকায় এক্সিস্টিং মিটিং স্পট গুলা কেমন, ওই এলাকার মানুষের মিটিং স্পট ইউজ করার প্যাটার্নটা কেমন, তারা তাদের জন্য একটা নোটেশনাল ড্রয়িং করতে হবে। নোটেশনাল ড্রয়িং ইজ লাইক জেনারেল একজন মানুষ যিনি এই এলাকায় বসবাস করেন, তার সকাল থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত তার অ্যাক্টিভিটি প্যাটার্নটা কিরকম, তিনি কয়টার সময় বিকালে বন্ধুদের সাথে চা খেতে বের হন। তো এরকম নানান ধরনের ইন্টারেস্টিং অ্যানালাইসিস করে আমি ডিজাইনে পৌঁছাবো। কিন্তু অ্যানালাইসিস করার আগেই ইফ আই ডিটারমাইন আ থিম or 2 or more criteria, that is always better for us to lead us to somewhere rather than just generalizing it. হ্যাঁ, এটা হচ্ছে আমার অ্যানালাইসিসের পয়েন্ট অফ ভিউ। আমি এরপরে মুভ করব কেস স্টাডিতে, বাট লিখন আমি জানি না if there are any questions we could maybe answer them now. স্টুডেন্টদের যদি কোনো কোশ্চেন থাকে, মানে আর কিছু কি, মানে একদম শেষ করে একটা পোরশন শেষ করে তারপর আমরা নেই। আচ্ছা আচ্ছা, ওকে, দেন আই উইল কন্টিনিউ টু দ্য কেস স্টাডি যেটা আমি বলতে চাই। তো এখন আমি যদি একটু কেস স্টাডি নিয়ে বলি, যে যেটা আমরা কেস স্টাডি বলে থাকি, যে আমরা যে বিল্ড প্রজেক্টস, এই বিল্ড প্রজেক্টস গুলোতে
সেগুলাকে আমরা যে কোনো প্রজেক্টে অ্যানালাইসিসের পাশাপাশি আরেকটা যেটা আমরা করি সেটা হচ্ছে কেস স্টাডি রিপোর্ট তৈরি করি বা কেস স্টাডি করে থাকি, যেটাকে আসলে যদি শুদ্ধভাবে বলতে হয় এটা হচ্ছে রেফারেন্স স্টাডি। আমি রেফারেন্সিং করছি। যেমন আমরা যখন পেপার লিখি তখন রেফারেন্স লিটারেচার স্টাডি করি, যখন আমরা জিনিস ডিজাইন করি তখন আমরা রেফারেন্স প্রজেক্ট স্টাডি করি। এখন এটার মধ্যে না একটা ব্যাপার আছে, হ্যাঁ, কোট আনকোট আমরা কপি করার একটা বাংলা শব্দ আছে যেটা আমরা বলি যখনই কেউ, যেমন আমার পরিচিত একজন একবার বার্ডস নেস্টের মতো একটা স্পোর্টস সেন্টার ডিজাইন করেছিল, and we say that it's a very bad thing because he or she copied it from somewhere. তো এটা কি আসলে খারাপ? কপি করা কি খারাপ? একটা ডিজাইন আমি দেখলাম আর্ট ডেইলিতে খুব সুন্দর বা পিন্টারেস্টে, এবং সেটা আমি যদি কপি করি এটা কি খুব অন্যায়? এইটার একটা বৈধ উপায় আছে। মানে আমরা যখন কেস স্টাডি করতে বলা হয় তখন আমরা খুব বোর্ড হয়ে, খুব বাধ্য হয়ে কিছু কেস স্টাডি করি, কিন্তু যখন আবার আমার ডিজাইনের কনসেপ্ট ব্রেনস্টর্মিং করতে হবে, উই গো টু পিন্টারেস্ট, উই গো টু আর্ট ডেইলি, উই গো টু ডিজাইন, হাজার হাজার ওয়েবসাইট আছে সেগুলো আমরা দেখি এবং উই গো থ্রু ইমেজেস এন্ড ইমেজেস আফটার ইমেজেস, এবং তারপরে আমরা করি কি সেই ইমেজ গুলাকে একটার সাথে একটা গ্লু করে একটা কোলাজের মতো কনসেপ্ট মাথার মধ্যে নিয়ে নেই। আমার ওই জানলাটা পছন্দ, আমার এই সিঁড়িটা পছন্দ, আমার এই গাছটা পছন্দ, আমি এইভাবে করব। সো ইটস আ ভেরি মেসড আপ প্রসেস অফ ডিজাইনিং। তো কিভাবে আসলে প্রপার ওয়েতে কেস স্টাডি করা যায়, যেটা আপনার এই যে আর্জ টু ফলো সার্টেন স্টাইলস অর ওয়েজ, এটাকে বৈধভাবে করার উপায়টা কি, সেটা হচ্ছে আমি যে ওয়েতে কেস স্টাডি করি, আমার মনে হয় এটা ওয়ান অফ দি ওয়েজ অফ ডুইং দ্যাট। সো কেস স্টাডি করার শুরুতে আগে আপনাকে বুঝতে হবে আপনি কি ডিজাইন করতে চান। আপনাকে বুঝতে হবে যে আপনার ডিজাইনের মূল লক্ষ্য কি, আপনি এই ডিজাইনটা দিয়ে হোয়াট ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু অ্যাচিভ, এবং সেই কাজটা করার জন্য কি কি জিনিস আপনাকে চেকলিস্ট করতে হবে। যেমন আমি একটা বাচ্চাদের শিশু একাডেমি ডিজাইন করব, এই শিশু একাডেমিটা কি কি বেসিক জিনিসকে ও চেক করতে হবে। এটা চাইল্ড ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট হতে হবে, অর্থাৎ এমন ভাবে ডিজাইন হতে হবে যেন এটা বাচ্চাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট আর্গোনমিক্স দিয়ে ডিজাইন হয়। হয়তো এটা খুব প্লেফুল হতে হবে, বাচ্চাদেরকে নেচারের সাথে কানেক্ট করতে হবে। হয়তো এটা হয়তো ইকোনমিক্যালি ভায়াবল হতে হবে, বিকজ এই এরিয়ায় মানুষের এই ধরনের একাডেমি চালানোর ইয়ে নেই। এরকম নানান ভাবে উই ক্যান সেট ক্রাইটেরিয়া। তো আমি একটা উদাহরণ বলি, এটা আমার থিসিস প্রজেক্ট। আমি আমার থিসিস প্রজেক্টে একটা এলাকা নিয়ে কাজ করি যে এলাকায় খুব পানি সংকট। তো এখন ওখানে হচ্ছে বেসিক্যালি একটা এগ্রিকালচারাল এরিয়া। এখন একটা এগ্রিকালচারাল এরিয়া যেখানে বেশিরভাগ মানুষ বিভিন্ন ধরনের ফসল চাষ করে, সেখানে যখন আমি বলবো যে ভাই আজকে থেকে আপনি আর ফসল চাষ করবেন না, আপনি আজকে থেকে পানি ধরবেন আপনার সাইটে, তো সেই লোক জীবনও শুনবে না, কারণ এটা তো ওনার জীবিকা, উনি তো আর এটাকে বিসর্জন দিয়ে না। তো তাহলে কিভাবে আমি জিনিসটাকে ভায়াবল করতে পারি? তখন আমি চিন্তা করলাম যে যেহেতু আমি ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট, আই এম নট আ ওয়াটার ইঞ্জিনিয়ার, সো আই উইল অফকোর্স ডিজাইন আ স্পেশাল কোয়ালিটি ইন অ্যান এরিয়া। আমি এমন একটা জায়গা ডিজাইন করব যেটা অ্যাস্থেটিক্যালি প্লিজিং। সো দ্যাটস ওয়ান আইডিয়া। আমি এমন একটা জায়গা ডিজাইন করব যেটা মানুষের সাথে সেই জায়গাটাকে কানেক্ট করবে, হিউম্যান এক্সপিরিয়েন্সকে কেটার করবে, সেটা ইকোলজিকে কেটার করবে। কারণ আমরা বর্তমান বিশ্বে আমরা শুধু ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট না, আমরা যত ধরনের প্র্যাকটিশনার আছি, ডিজাইনার, ইকোলজিস্ট, সায়েন্টিস্ট, আমাদের সবার একটা লক্ষ্য হচ্ছে ইকোলজিকে কেটার করা, ক্লাইমেটকে কেটার করা। ইকোনমি, কারণ যেই কৃষকদের কথা আমি বলছি যারা এটা শুনতে চাবে না, তাদেরকে বুঝাতে হবে যে পানি ধরেও ইউ ক্যান গেইন ইকোনমিক রেজাল্টস। তো তাহলে ইকোনমিক্যালি ভায়াবল হতে হবে আমার প্রজেক্টটাকে। সর্বোপরি যে পানিটাকে আমি ধরবো সেটা মাল্টিপল ইউজ থাকতে হবে, অর্থাৎ সেটা শুধু যে ল্যান্ডের পানি স্বল্পতাকে কমাবে তা না, সেটা মানুষকে আনন্দ দিবে, সেটা কৃষিকাজে সাহায্য করবে, সেটা মাল্টি পারপাসফুল একটা জার্নি হবে। তো এই চারটা ক্রাইটেরিয়া আমি আগে সেট করে নিলাম এবং আমি আমার কেস স্টাডি গুলো সেখানে ফাইন্ড আউট করলাম। এখন আমি ডিজাইন করছি একটা
লিজার ল্যান্ডস্কেপ, যেটা আবার প্রোডাক্টিভ। কিন্তু এরকম উদাহরণ যদি আমি খুঁজি, যে আমি আজকে কেস স্টাডি খুঁজতে বসবো যারা এই জিনিসটা এক্স্যাক্টলি এই জিনিসটা ডিজাইন করেছে, তখন আই এম ন্যারোয়িং ডাউন দ্য পসিবিলিটি অফ সার্চিং ফর গুড কেস স্টাডিজ। কেস স্টাডি করার নিয়ম হচ্ছে ইউ ডোন্ট হ্যাভ টু বদার যে আসলে ওই যে প্রজেক্টটা আমি কেস স্টাডি করবো দ্যাট ইফ এক্স্যাক্টলি ম্যাচেস মাই প্রোগ্রাম, সেটা কখনো হয় না। যেটা করতে হয়, এই 4টা ক্রাইটেরিয়ার যদি 3টাও একটা কেস স্টাডি মিট আপ করে, মেবি দ্যাট ইজ নট আ লিজার ল্যান্ডস্কেপ, মেবি দ্যাটস সামথিং টোটালি এলস, কিন্তু সেটা হয়তো আপনার এই লার্নিংটার জন্য ভালো। এখন আমি লাইটিং নিয়ে স্টাডি করতে চাই, আর্কিটেকচার কিভাবে লাইটকে কেটার করে, কিভাবে লাইটের চেঞ্জের কারণে মানুষের ইমোশন চেঞ্জ হয়। এখন এটা তো আমি সংসদ ভবন দেখেও বুঝতে পারি, দ্যাট ডাজন্ট মিন যে আমাকে একটা পার্লামেন্ট বিল্ডিং ডিজাইন করার সময় সংসদ ভবনকে দেখতে হবে। হ্যাঁ, একটা প্রজেক্টকে অসংখ্য লেন্স দিয়ে দেখা যায়। তো আমাদের কেস স্টাডিতে যেটা দেখতে হবে যে আমি কোন লেন্সের আন্ডারে সেই প্রজেক্টটাকে দেখছি। আমি একটা কেস স্টাডি আগে দেখাই। এটা হচ্ছে স্কেচটা হয়তো অনেকেই চিনবেন, এটা আমাদের কবির স্যারের স্কেচ। এটা হচ্ছে জল জঙ্গলের কাব্য। তো আমি এইটাকে একটা কেস স্টাডি হিসাবে নিলাম। আমরা সবাই জানি ইটস কাইন্ড অফ একটা রিসোর্ট, হলিডে রিট্রিট টাইপের স্পেস, এবং আমার মনে হয় না এই স্পেসের মূল লক্ষ্য হচ্ছে পানি ধরে রাখা। বাট আমি জানি যে এটা একটা জলা এরিয়া, এটা একটা ফ্লাড প্লেন। পুবাইলে মানে যে জায়গাটায় এই এই প্রজেক্টটা, সেখানে সিজনালি ওয়াটার শিফট হয়। শীতকালে পানি থাকে না, আর বর্ষাকালে অনেক পানি থাকে, যে কারণে এটা জল জঙ্গলের কাব্য। তো আমি এখানে ক্রাইটেরিয়ার আন্ডারে আমি স্টাডি করা শুরু করলাম। ছোট করলে দেখা যায় পুরো স্লাইডটা। হ্যাঁ, তো আমার হচ্ছে ক্রাইটেরিয়ার আন্ডারে স্টাডি করছি। যেমন আমি পেলাম যে এই এলাকাটায় পানি ধরে রাখে, সো ওয়েটল্যান্ড আছে, ওয়েটল্যান্ড ক্যান বি আ সোর্স অফ রিক্রিয়েশন, এটা আমি এখান থেকে পেলাম। 2 নাম্বার হচ্ছে এখানে যে পন্ড আছে, সেই পন্ডে আমরা জানি যে ফিশ কালচার হয়, তার মানে এই পন্ডটা আমরা একাধারে কমিউনিটির পার্টিসিপেশন আছে, ট্যুরিজমকে কেটার করে, এটা থেকে ইকোনমি জেনারেট হয়, এটা থেকে নেচার এডুকেশন হয়। সো আমি কিন্তু পয়েন্ট নিচ্ছি যে একটা প্রজেক্টের কোন কোন ইস্যু আমি আমার প্রজেক্টের জন্য অ্যাপ্লাই করতে পারি। এই প্রজেক্টে যে ডুয়ালিটি আছে, পানি থাকা এবং না থাকার, কমিউনিটির যে ইনভলভমেন্ট আছে, সেটা আমি এই প্রজেক্ট থেকে শিখছি। ফর এক্সাম্পল, এখন যদি আপনি এখানে একটা রিসোর্ট ডিজাইন করার, একটা রিসোর্ট ডিজাইন যদি আপনার মেইন উদ্দেশ্য হয়, তাইলে আপনি যখন জল জঙ্গলের কাব্যকে স্টাডি করবেন, আপনি নিশ্চয়ই আমার এই স্টাডি গুলো করবেন না যে পানি কিভাবে কিভাবে হেল্প করছে। আপনি অবভিয়াসলি স্টাডি করবেন যে এখানের কটেজ গুলা কিরকম, ওদের সার্কুলেশন প্যাটার্ন কিরকম, ওদের ভিতরে ইন্টেরিয়ারটা কিরকম, কিভাবে মানুষ এখানে থাকছে। আচ্ছা, সবাই কাইন্ডলি একটু মাইক্রোফোনটা অফ রাখি, ঠিক আছে? হ্যাঁ, চারু। হ্যাঁ, তো আরেকটা প্রজেক্ট যেমন হেটলাংখিত, একটা এটা একটা পার্ক এবং এটা একটা এস্টেট। এখানে ওরা হচ্ছে হেলোফাইট ফিল্টারের মাধ্যমে পানিটাকে পিউরিফাই করে, কিন্তু ওই হেলোফাইট ফিল্টারটা আবার একটা বেড়ানোর জায়গা, এবং ওই জায়গাটায় ওখানে আবার যখন হেলোফাইটটা কাটার টাইম আসে, মানে আমরা জানি যে লিভিং মেশিন দিয়ে যখন আমরা পানি পিউরিফাই করি, ওই গাছগুলাকে একটা টাইমে কেটে ফেলে ওইটার নাইট্রোজেনটাকে ইয়ে করা হয়। তো সেটা যখন কাটার টাইম আসে তখন কমিউনিটি ওখানে হেল্প করে। সো প্রত্যেকটা প্রজেক্টকে আমি ওয়াটার, ইকোলজি, ইকোনমি এবং হিউম্যান ইনভলভমেন্ট এইটার আন্ডারে আমি ডাইসেক্ট করলাম। হ্যাঁ, হিউম্যান এক্সপিরিয়েন্স দেখছি। আমি কিন্তু সব দেখছি না, এই জায়গার অ্যাক্সেসিবিলিটি দেখছি না, এই জায়গার ল্যান্ড ইউজ দেখছি না, এই জায়গায় মানুষের কত জনসংখ্যা, I am not bothered. I am only bothered about পানিকে কিভাবে ওনারা ক্যাপিটালাইজ করছে। So when you are very focused on one or more criteria, যে আমি শুধু এইটা দেখব, তখন জিনিসটা অনেক বেশি ফলপ্রসূ হবে, এবং এটা থেকে you can generate design principles. আমরা কেস স্টাডি কেন করি? কেস স্টাডি করি রিপোর্ট জমা দেওয়ার জন্য না,
আমরা কেস স্টাডি করব এই জন্য যে এটা থেকে আমরা সত্যি সত্যি ডিজাইনের কাজে লাগানোর মতো কিছু জিনিস পাবো। এবং সেটা এইটা না যে হোটেলের যদি কেস স্টাডি করি যে রুমের সাইজ কি, ওই সাইজ আমি আমার হোটেলে দিব, নট দ্যাট। এটার মূল বিষয়টা হচ্ছে যে প্রিন্সিপালটাকে বোঝা। যেমন আমি হাই রাইজের এরকম একটা ইয়ে করেছিলাম, হাই রাইজ লিখনের মনে থাকবে, আমরা অনেক 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 হাই রাইজ স্টাডি করতাম হাই রাইজ ডিজাইনের আগে। উই ইউজ টু শেয়ার আ লট অফ বুকস অলসো। এবং সেইটা আমাদের মূল উদ্দেশ্য ছিল, যেমন আমি একবার শুরু করলাম যে আমি শুধু দেখবো কোর কেমন, যত হাই রাইজ পেলাম সবগুলার কোর আঁকলাম। এবং আমি দেখলাম যে বেসিক্যালি কোরের আসলে কয়েকটা প্যাটার্ন আছে, প্রত্যেকটা কোর দেখতে ডিফারেন্ট, কিন্তু ইউ গেট টু নো দিস ডিজাইন প্রিন্সিপাল অফ ডিজাইনিং দ্য কোর। হ্যাঁ, কোরের কিছু এলিমেন্ট আছে, যেমন ফায়ার লিফট থাকে, সিঁড়ি থাকে, টয়লেট থাকে, কোরে একটা ভেস্টিবিউল থাকে, হোয়াটএভার। এটা সব কোরে আছে। কিছু কোর সেন্ট্রাল, কিছু কোর সাইডে। লিখনের কোর সাইডে ছিল, আমারটা সেন্ট্রাল ছিল। তো এরকম মানে এখন এটা কি, অনেক কোর স্টাডি করার পরে যখন ইউ ডিজাইন, you don't need to copy some design, but you are officially learning from the design projects, and then confidently saying আমি এই প্রজেক্ট দেখেছি, এই প্রজেক্টের এই কয়েকটা কোর আমি দেখেছি, এই কোর গুলার বৈশিষ্ট্য হচ্ছে এইটা, ওরা বেসিক্যালি এই ডিজাইন প্রিন্সিপাল ফলো করে। এখন আমি যেটা ডিজাইন করব, দ্যাট ইজ দিস। আমি 10টা বাসার জানলা দেখবো, এই বাসাগুলা খুব ইম্পর্টেন্ট। ধরেন আমি পানাম সিটিতে গেলাম, আমি সব জালনা ম্যাপিং করলাম, যে এই জালনার কত রকমের, এই যে মিক্সড আর্কিটেকচার, কলোনিয়াল, মুঘল, নানান ধরনের ইন্সপিরেশন থেকে যে আর্কিটেকচার হয়, সেখানে কত রকমের জালনা আছে, সব আমি দেখলাম। দেখার পরে আমি বললাম যে এটার এই প্রিন্সিপাল আছে, এখন আমি একটা জালনা ডিজাইন করব where I am inspired by these জানলাস। So you don't need to hide your thing যে আপনি কোথাও থেকে inspired or কোথাও থেকে you have learned. So when you learn in a proper way, that is the purpose of the case study, and that is why we do case study, not to hide it under the couch, to show that I have derived design principles from it. এবং আমি কিন্তু এই কেস স্টাডি গুলা করলাম, প্রত্যেকটা কেস স্টাডি থেকে আমি ওয়াটার কনজারভেশনের নতুন আইডিয়া পেলাম, কিভাবে মানুষ সেটাকে এনজয় করছে সেটার অসংখ্য আইডিয়া পেলাম, এবং আমি কিন্তু দেখাচ্ছি যে এই আইডিয়াটা কিন্তু আমি এখান থেকে পেয়েছি। এইভাবে দেখিয়ে আমি তারপরে আমি অ্যারাইভ করলাম ডিজাইন প্রিন্সিপালে। আমি 14টা ডিজাইন প্রিন্সিপাল জেনারেট করেছি এই কেস স্টাডি, এবং এই কেস স্টাডি শুধু না, আরো অসংখ্য কেস স্টাডি থেকে কম্পাইল করে, এবং এই প্রিন্সিপাল গুলা আমি পরে আমার ডিজাইনে অ্যাপ্লাই করেছি। এবং আমি কিন্তু বলছি যে আমি এই জিনিসটা এই প্রজেক্ট থেকে নিচ্ছি, বিকজ আই নো ইটস নট দ্য ডিজাইন itself that I am taking. I am taking the learning, I am taking the principle out of it. So that is the to myself আমার কাছে মনে হয় যে that is the purpose of case study. Thank you. আচ্ছা, আমরা এখানে স্টুডেন্টরা আছে, তো ওদের থেকে একজন একটা কোশ্চেন করলো। ওই কোশ্চেনে যাওয়ার আগে আমি একটু আগে অন্য প্রসঙ্গে আগে একটু বলে নেই। ভেরি ইনফরমেটিভ একটা ছিল, এক্সিবিশন ছিল। এখানে আমরা যেটা বুঝতে পারছি যে আমরা আসলে সেটা আমরা স্টুডেন্টদেরকেও বলি যে আচ্ছা, আমরা যে কোনো কাজ করব একটু মানে কোন একটা কিছুতে ফোকাস থেকে কোন একটা উদ্দেশ্যে আমরা কাজটা করব। তো সেটা আমরা সাধারণত আমরা যারা যখন আমরা বইটা পড়ছি, যখন আমরা স্টুডেন্ট ছিলাম, তখন আমরা একটু গদ বাঁধাই কেস স্টাডি করতাম। আমাদেরকেও কেউ আসলে ওইভাবে মানে ডিরেকশন দিত না যে অ্যাকচুয়ালি কোথা থেকে কোথায় যাওয়া উচিত। তো সেটা অ্যাকচুয়ালি আমরা করতে করতে পারতেছি, কিন্তু এখন স্টুডেন্টরা কেন জানি ওই জিনিসটা আমরাও অ্যাকচুয়ালি অনেককে ওই জিনিসটা এখনো বোঝাতে পারি না, যেটা আমরা এখন বুঝতেছি। কিন্তু এটা একটা ওয়ান্ডারফুল এক্সিবিশন যে আমরা আসলে কেস স্টাডি থেকে কিসব প্রিন্সিপালটা যে নিব, এই পয়েন্টটা আসলে সবার মাথায় একটু ঢোকা দরকার। যেখানে আমরা এখানে যারা স্টুডেন্টরা আছি, আমরা এই জিনিসটা একটু ভালো মতো বুঝি যে কেস স্টাডি থেকে ওই ডিজাইনের প্রিন্সিপালটা নেওয়া, ওই ডিজাইনের কি কি টুল ইউজ করা হয়েছে সেখান থেকে কিছু টুল আমরা নিজেদের মধ্যে আয়ত্ত করা। এটা মানে এই না যে ওর জানলাটা এরকম দিছে আমিও এরকম দিয়ে দিলাম, ব্যাপারটা এরকম না। এই জানলাটা ও কেন দিছে সেটা জানা,
সেটা যখন জানতে পারবো তখনই আমরা ওদের প্রিন্সিপালটা সম্পর্কে জানতে পারবো। এটা জাস্ট খুব ছোট একটা এক্সাম্পল দিয়ে বললাম জানালা, এটা প্রতিটা জিনিসের ক্ষেত্রেই আমরা যত বেশি এক্সাম্পল কে কোশ্চেন করতে পারবো, আমাদের কেস স্টাডিকে কোশ্চেন করতে পারবো এটা কেন দিচ্ছে কেন করছে, তখনই কিন্তু আসলে আমরা ওই ইনফরমেশন গুলা পাই যে আসলে তাহলে কি প্রিন্সিপালে ওরা কি ডিসিশন গুলো নিছে। সবাই কি মোটামুটি কি ক্লিয়ার? এখানে আমি হচ্ছে একজনের একটু কোশ্চেন একটা বলছে যে একটু মানে একদম এটা একটু আলাদা বলা যায় উল্টা দিকে। তো আমরা এখানে যেটা দেখলাম যে আসলে প্রথমে কেস স্টাডি করি বা সাইট অ্যানালাইসিস করি একটা থিমেটিক ওয়েতে, কিছু থিম প্রথমে আমরা চুজ করি, তারপর সেখান থেকে আমরা হচ্ছে ম্যাপিং এ যাই বা সাইট অ্যানালাইসিসে যাই হোয়াটএভার। ও যে আমাদের স্টুডেন্টের কোশ্চেনটা ছিল এরকম যে আমরা যদি কোনো থিম ছাড়াই প্রথমে স্টাডি করতে নামি কোন একটা সাইটে, আমি জানি না এখানে আমি আসলে কি করব, আমি এখনো জানি না, কিন্তু আমি জানতে হবে যে আসলে আমার এটাই বের করতে হবে যে আমি এখানে আমার কি হওয়া জরুরি। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে কোনো সাজেশন আছে কিনা বা কোনো গাইডলাইন আছে কিনা, মানে ওইটার ক্ষেত্রে কোনো রুল আছে কিনা যে এই মাধ্যমে গেলে এই থ্রুতে গেলে আমরা কিছু একটা বের করে আনতে পারবো। একটা তো ব্যাপার অবশ্যই যে আমরা কতটা বেশি কোশ্চেন করতে পারি সেটা তো অবশ্যই একটা জিনিস, কিন্তু কি কোশ্চেন করব বা কাকে কোশ্চেন করব কেন কোশ্চেনটা করব এই ব্যাপারে যদি কোনো একটা গাইডলাইন থাকে সেটা ও জানতে চাইছে আর কি। মানে সেক্ষেত্রে বলা ও একটু এভাবে কোশ্চেন করছে যে আচ্ছা রিজিড যদি হয় তার প্রসেসটা, সেই ক্ষেত্রে আসলে কি করণীয় যদি থিমে আমরা কোথাও নাই যাই। আচ্ছা, হ্যাঁ, এটা তো অবশ্যই যে মানে প্রথমেই একটা প্রজেক্ট পাওয়ার পরে নিজে নিজে এরকম থিম বের করাটা মনে হয় একটু চ্যালেঞ্জিং যদি আমি বলি। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে যেটা আমি করে থাকি, আমি আমারটা বলতে পারি, সেটা হচ্ছে যে সিমিলার প্রজেক্ট দেখি যে সেই প্রজেক্ট গুলা কিভাবে বিভিন্ন থিমকে ইউজ করে। একইভাবে আমি প্রিন্সিপাল দেখি যে ও কিভাবে সাইটে নিজেকে বসালো, এটা দেখি। আরেকটা যেটা করি, সাইটে গিয়ে জাস্ট ব্লাইন্ডলি সাইটকে বিভিন্ন ভাবে ম্যাপ করি। হ্যাঁ, আম, মানে কিচ্ছু জানি না আমি সাইটের, আমি শুধু জানি আমার কি প্রজেক্টটা বানাতে হবে। এখন আমি সেই প্রজেক্টটাকে মাথায় রেখে আমি সাইটটাকে নানান ভাবে ম্যাপ করতে পারি। এটা করলে আলটিমেটলি ইউ অ্যারাইভ এট আ থিম সামহাউ। হ্যাঁ, এটা এইটাই হচ্ছে ওয়ে, আর কোনো সহজ ওয়ে নাই, এটা একটু একটু সাধনা, একটু চর্চা, এটাই। এক্স্যাক্টলি, আমার মনে হয় আমরা কোশ্চেন পর্বটা আরো পরে নিই, আরো স্টুডেন্টরা যদি কিছু কোশ্চেন করে আমরা মনে হয় এখন জিমি ভাইয়ের থেকে কিছু যদি শুনতে পারি সেটা আমাদের জন্য খুব এনলাইটেনিং হবে। আমি জিমি ভাই আপনি কি আছেন? জি আছি আমি। থ্যাংক ইউ চারু, আমি থ্যাংক ইউ লিখন। আমি স্ক্রিন শেয়ার দিই। আসলে স্ক্রিন শেয়ার দেওয়ার আগে আমি একটু বলি, মানে যেহেতু আমাদের এই আজকের টপিকটা ছিল হচ্ছে ধরুন ম্যাপিং অ্যানালাইসিস, সাইট অ্যানালাইসিস, তারপর হচ্ছে কেস স্টাডি, তারপর ওখান থেকে কিভাবে আসলে ডিজাইনে যাবো। তো আমি বেসিক্যালি জিনিসটা দেখাবো যে আসলে মানে ডিজাইন আইডিয়া গুলো আসলে কিভাবে আসে। আমরা সবসময় দেখা যায় সবাই একটা জিনিস বলে যে তোমার এটা কই, মানে কনসেপ্টটা কই, এটা তাদের সবসময় প্রশ্ন থাকে এবং অনেকে এটা নিয়ে অনেক ইয়ে থাকে যে কোথেকে কনসেপ্টটা বের করবো, এটা কিভাবে আসবে। তো অনেক বলে হ্যাঁ তুমি কেস স্টাডি করো, কেস স্টাডি করো, ওখান থেকে কনসেপ্ট পাওয়া। ওটাও কনফিউজিং, কেস স্টাডি কি দেখবো, হলো যে যেটা চালু বলতো যে তাহলে তো যে ও এরকম করছে তাহলে এটা আমি করলে মনে হয় এটা একটা কনসেপ্ট, জিনিসটা ওরকম। আসলে ওটাও একটা কনসেপ্ট, হ্যাঁ ওটা একদম মানে লিটারেলি হয়ে যায়, কিন্তু আসলে অনেকে এটাকে আইডিয়া বলে, এটাকে অনেক সময় রেসপন্স বলে, অনেক সময় অনেকে এটাকে বলে যে ডিজাইন প্রসেস বলে, অনেকে এটাকে কি করতে আমি আগাতে চাই। আরেকটা হতে পারে এটা মানে স্পেকুলেশন, যেটা স্পেকুলেটিভ ডিজাইন। ধর আমি জানি না কি হয়, এটা আমি দেখি, মানে থাকে না এখান থেকে কনসেপ্ট আসতে পারে না, আমি জানি না। ধরলাম আমরা ডিজাইনে এটা আমি দেখাবো একটু পর। আমি প্রথমে কি করি, একটা বিল্ডিং করি, বিল্ডিং করার পর ওর মাঝখানে যে জায়গাগুলো থাকে, আমার কথা শোনাচ্ছে ঠিক মতো নাকি বলেন? আরেকটু জোরে বললে ভালো হবে, মানে আরেকটু জোরে বললে ভালো হয়। হ্যাঁ আচ্ছা, যে জিনিসটা বলছিলাম যে অনেক সময় যে একটা মাছ ডিজাইন করি, মাঝখানে মাঝখানে যে জায়গাগুলো থাকে ওটা হয়ে যায় আমাদের কোর্টিয়ার, ওপেন স্পেস। আমরা যদি এটাকে যদি প্রশ্ন করি, জাস্ট শুনুন, আমি জানি না এটা কি হবে, যদি এভাবে দেখা যেত আমি প্রথমে ওপেন স্পেস গুলো ডিজাইন করব, মাছগুলো যা হবার হবে, এটা কিন্তু একটা আইডিয়া। আমি জাস্ট প্রশ্নটাকে উল্টে দিলাম, মানে অন্যভাবে চিন্তা করতেছি,
এটা একবার স্পেকুলেশন, যে এটা আমি জানি না কি হবে, কিন্তু ধরেন এটা অনেক সময় রিসার্চ কোয়েশ্চনও বলে অনেকে, তো ওভাবে জিনিসগুলো দেখা আর কি। সো আমরা আসলে আইডিয়াকে আসলে কিভাবে ডিফাইন করা যায় এটা অনেক টাফ, কিন্তু আসলে এটা মানে অনেকভাবে আসা পসিবল। আরেকটা পসিবল হচ্ছে অবজারভেশন। আমি একটা জিনিস আমি দেখি। আচ্ছা, সবাই কাইন্ডলি একটু মাইক্রোফোনটা অফ রাখবা, ওকে জিমি ভাই একটু কন্টিনিউ প্লিজ। আমি যদি বললাম যে অবজারভেশন একটা খুব জরুরি, থাকে না অনেক সময় আমি একই জিনিস দেখতেছি না, থাকে না এটা আমি জানি, ওটাকে একবার প্রশ্ন করে আচ্ছা এই আইডিয়াটাকে যদি আমি অন্য কোনো জায়গায় অ্যাপ্লাই করতে যাই তাহলে কি হতে পারে, মানে এই যে একটা অবজারভেশন গুলো। আবার অনেক সময় দেখা যায় আইডিয়া মানে এমনি আসে না, এটা থাকে না, এটার একটা ব্যাংক তৈরি করা লাগে, আইডিয়া অফ ব্যাংক। আমি এগুলো প্রজেক্ট গুলো দেখা লাগবে ক্ষেত্রে এই জন্য যে এটা চাল বলছিল যে আমি এই জিনিসটা ভালো লাগে, এই আইডিয়াটা এখানে এই জিনিসটা ছিল, ওখান থেকে একটা রকম মাথায় আসলো, ওই আইডিয়াটা যদি এখানে কাজে লাগাতে তাহলে কি হতে পারে, এটা কপি না, মানে ওই আইডিয়াটাকে আমি কাজে লাগাচ্ছি। দেন এরকম হতে পারে যে মানে ওই অবজারভেশন গুলোই আমি ইমপ্লিমেন্ট করে দেখলাম যে এটা হয় কিনা। তো আমি আসলে এই আমার প্রেজেন্টেশন যেগুলো দেখাবো, আমি আসলে আমার কাজগুলো দেখাবো, কতগুলো যেগুলো আমি আমার মাস্টার্সে করেছি ওগুলো আসলে দেখাতে চাই যে আমি কিভাবে করে এগুলো, এই জার্নিটা কিভাবে হয়। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অনেক সময় বইও পড়া লাগে, অনেক সময় থিওরিও পড়া লাগে। থিওরিগুলো না পড়লে না এটা ওই আপনার যে স্ট্রং এটা আপনি কনফিডেন্ট পাবেন না, তাই না? একই জিনিস অনেকেই বলে গেছে, তখন আপনি বুঝতে পারবেন যে ওকে এই থিওরিটা আসলে অনেক জায়গায় কাজে লাগে, আইডিয়াগুলো তখন ওখান থেকে আসে, তখন আমি বুঝলাম যে এই ওয়েতেই আসলে অ্যানালাইসিস করা যায়, এইভাবেই কেস স্টাডি করা যায়। তো এই আইডিয়াগুলো আস্তে আস্তে এইভাবে গ্রো করে। তো আমি যে কতগুলো দেখাবো যেগুলো আসলে কতগুলো কাজ একসাথে, অনেকগুলো সিঙ্গেলি, অনেকগুলো গ্রুপে, আমি কিভাবে আসলে এটা আগানো যায়। আমি জাস্ট কোনো স্পেসিফিক প্রজেক্টে যাবো না, আমি জাস্ট একটা আইডিয়াটা বলবো, এটা শেয়ার দিই আমি প্রথমে একটাই দেখাই। এটা সবাই কি দেখতে পাচ্ছেন এটা? হ্যালো, স্ক্রিন শেয়ারটা? জি স্যার দেখতে পাচ্ছি। ওকে, এটা একটা জাস্ট ছিল, এটা একটা মানে স্টুডিও না, এটা একটা মানে মানে থিওরি বলা যায় আবার সেশনাল বলা যায়, ওটার একটা কাজ ছিল। এটার পার পেজ ওকে। আচ্ছা, যেমন এইটা একটা ছিল হচ্ছে মানে এই যে কেস স্টাডি আমরা কিভাবে করব, তো এটা একটা কোর্সের পার্ট ছিল, ওটা প্রতি উইকে একটা করে লেকচার হতো, বিভিন্ন টপিক নিয়ে বলতো। গ্লোবালাইজেশন কিভাবে করে আমাদের আর্কিটেকচারটাকে কিভাবে করে আসলে মানে কি এনরিচ করতে কি আসছে বা এই জিনিসটা দেখানো। সো আমাদের এই দুজনের গ্রুপ ছিল, তো আমরা যে বাইতুল রফ মসজিদে নিলাম। তো এটা একটা মানে কেস স্টাডি, কিন্তু আমি কিভাবে দেখতে চাই জিনিসটা, ধর আমি এটাতে একটা ডায়াগ্রাম দিয়ে বোঝাতে চাচ্ছি যে গ্লোবালাইজেশন কিভাবে করে আসলে এই যে মানে আমাদের যে ট্রেডিশনাল প্লাস ইন্টারন্যাশনাল যে আইডিয়াগুলো এক হচ্ছে, মানে ফিউজ হচ্ছে, যদি বলে যে মার্চ হচ্ছে, ওই আইডিয়াটা এখানে দেখানো হচ্ছে যে কিভাবে করে যে মানে চার্চ অফ লাইটের যে এটা যে লিকরবুজ দিয়ে, তারপর হচ্ছে লুয়াইকানের ওগুলো আইডিয়াগুলো চলে আসছে, সাথে আমাদের যে সুলতানি মঠ, ওই আইডিয়াগুলো কি এক হয়ে যে লোকাল গ্লোবাল যে আইডিয়াগুলো হচ্ছে এটার একটা সংমিশ্রণ। এইভাবে আসলে প্রজেক্টগুলোকে দেখা, যে প্রজেক্টগুলোকে রেদার দেন আমরা একটা প্রথম কেস স্টাডি মানে ভালো প্রজেক্ট মানে সবকিছু ভালো, মানে খারাপ প্রজেক্ট বলতে যেগুলো টিপিক্যালি হয় ওগুলো সব খারাপ, এইভাবে একটা আমরা কেস স্টাডি গুলো আমরা মানে করতাম আর কি। আমি পার্সোনাল ভাবে করতাম যে আগে যখন কেস স্টাডি গুলো করতাম যে হ্যাঁ, কিন্তু এটা আসলে ভালো খারাপ না, আসলে আমি কি দেখতে চাই বা আমি এখান থেকে কি বুঝলাম এটাই। তো এটা হয়তো বা কোনো একটা জায়গায়, এটা মেরিনা ম্যাডামের কোনো একটা জায়গায় হয়তো বা ওভাবে বলাও নাই, এটা আপনারা খুঁজে বের করুন যে আসলে কিভাবে হচ্ছে কিনা। ওই যে একটা মানে কানেকশন তৈরি করা, যেগুলো অথবা ইনভিজিবল কানেকশন ছিল, ওগুলোকে কানেক্ট করে একটা নতুন একটা আইডিয়া দেওয়া, এটা ছিল একটা।
তো তারপরে একটা জিনিস দেখায় যে নন ওয়েস্টার্ন মডার্নিটি। এখন অনেকে বলে যে ওকে আমি এটা ছিল হচ্ছে কোনো একটা মানে ট্রেডিশনাল আর্কিটেকচার থেকে ফলো করে যদি আমি করব নাকি আসলে হুবহু কোনো একটা জিনিস করবো, এটা আসলে ভালো খারাপ কি। তো এটা জাপানের একটা প্রজেক্ট, ওখানে দেখা যাচ্ছে যে এই যে ট্রেডিশনাল যে আর্কিটেকচার ছিল ওখান থেকে ফর্ম গুলো কিভাবে আসলে ডিরাইভ করলো, তো ওটা একটা ডায়াগ্রাম দিয়ে দেখানো। তো এই ডায়াগ্রাম কিন্তু মানে জাস্ট একটা প্ল্যান দেখানোর উদ্দেশ্য না, এখন জাস্ট দেখানো কিভাবে করে এটা জেনারেট করলো। মানে ধরেন এটা আগে ছোট ছিল, এটা যদি আমি স্ট্যাক করি তাহলে কি হয়, এই ঘটনাটাকে দেখানো। তারপর এটা একটা রুরাল আরবান ভিলেজ, কিভাবে করে আরবান রুরাল এক হয়ে যাচ্ছে, আমাকে এক করতে পারে কিনা ওই আইডিয়া গুলো। তারপর এটা হচ্ছে টাইপস এন্ড গ্রুপ, কিভাবে করে আমরা যখন বিল্ডিং ডিজাইন করি কিভাবে করে আমাদের পাশের বিল্ডিং আমাদের বিল্ডিং কে কিভাবে ইনফ্লুয়েন্স করে, অথবা ধরেন এখানে বিল্ডিং সেটব্যাকের রুল কিভাবে করে আমার বিল্ডিং এ গাইড করে। আমরা যে ফার নিয়ে অনেক কথা বলি, কিন্তু ফার কিভাবে করে আমাদের ডিজাইনকে গাইড করতেছে। তো আমরা যদি ফারকেই প্রশ্ন করি তাহলে কিন্তু আমাদের ডিজাইনও কিন্তু অন্যরকম হয়ে যাবে। তো এই যে আইডিয়া গুলো এগুলো কিন্তু আমি আসলে একটা ডায়াগ্রাম তৈরি করে আমার ডিজাইনের একটা ইস্যু তৈরি করতেছি আমি, পরে যেগুলো আমরা কাজে লাগাতে পারবো। এগুলো হচ্ছে যে ইস্যুটাকে আমরা কি আসলে আসলে বের করতে পারি। তো আমরা জানি যে সাস্টেনেবিলিটি, এটা কিভাবে সাস্টেনেবল করা হচ্ছে ওই জিনিসটা দেখা যাচ্ছে। আমি সবগুলো বললাম না। তারপর ধরো এটা চেঞ্জিং আরবান টাইপ হচ্ছে কিভাবে করে একটা ফর্ম অন্য একটা ফর্মে মানে ট্রান্সফর্ম হচ্ছে, ওটার একটা আইডিয়া যে একটা বিল্ডিং বিভিন্ন সময়কার কথা বলতেছে ওটা কিভাবে হয়। তারপর হচ্ছে একটা কন্টেম্পোরারি ভার্নাকুলার, যে পাশের বিল্ডিং গুলোর ইনফ্লুয়েন্স এই বিল্ডিং এ কিভাবে পড়তেছে, এটা জুম করলে তো দেখতে পারবেন যে এখানে আশেপাশে যে বিল্ডিং গুলো ছিল একই ম্যাটেরিয়ালে ও কিভাবে করে একটা কনসেপ্ট নিয়ে আসছে। মানে এটা কিন্তু হয়তো ওই ইয়েতে বলা না যে এই ছবিগুলো দেখায় যে এইগুলো ওই ট্রেডিশনাল ওই জিনিসগুলো, তো একটা সম্পর্ক তৈরি করা, মানে এটাই কিন্তু একটা মানে যে কনসেপ্ট বলতে না, মানে আমি আসলে ওই কেস স্টাডি গুলো কিভাবে করবেন এইটার একটা এক্সাম্পল আর কি। তো এখন আমি যেটা দেখাবো ওটা হচ্ছে এখন একটা আমি শহরকে যদি আমি যদি একটা করি তাহলে কি কিরকম হবে। আমরা ঢাকাকে বলি যে মানে সিটি অফ মস, এটা আমরা বলে আসছি। তো আমরা যখন প্রজেক্ট করতেছিলাম তখন বারবার মনে হচ্ছিল যে ঢাকা শহরে একটু পর পর মানে মস পাওয়া যায়, এবং আমি থাকতাম হচ্ছে রাজাবাজার পশ্চিম রাজাবাজার এলাকায়। তো পশ্চিম রাজাবাজার মসজিদ, পূর্ব রাজাবাজার মসজিদ, ওই এলাকাগুলো খুব আমার চোখে লাগতো যে ওখানে অনেক অ্যাক্টিভ। তো আমার একটা এই যে আমি বললাম যে এই আইডিয়াটা আমি যে এই প্রজেক্টটা নিয়ে করবো, এই আইডিয়াটা কিন্তু আমার অবজারভেশন থেকে আসছে, প্রতিদিনকার অবজারভেশন। এটাকে আমি দেখি না কি হয়, তখন এটা করতে গিয়ে একটা যে আসলো যে আমি যে এটাকে প্লট করতে থাকি যে ঢাকা শহরের আগে কোন কোন জায়গায় মস গুলো ছিল। এটা হলো সুলতানের পিরিয়ডে, তারপর এটা মুঘল পিরিয়ডে। আচ্ছা এগুলো কি দেখা যাচ্ছে নাকি অনেক ব্লারি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? আমার একটু ব্লারি দেখাচ্ছে। তারপর এই সেম জিনিসটা আর একটা দেখেন যে এটা মানে এই মসগুলোতে এটা ছিল কিভাবে গ্রো করতেছে, এখনকার ইয়েতে কি অবস্থা, এবং এটার যে কোন জায়গায় কিরকম মস্ক। আমি দেখছি যে এখানে মানে পুরান ঢাকায় মস্কের কিরকম, নতুন ঢাকায় কিরকম, আবার যেগুলো যে এই মস্কগুলো হচ্ছে এগুলো নিশ্চয়ই কোনো একটা সম্পর্ক আছে। আমরা যে সিটি অফ মস্ক বলি নিশ্চয়ই এটা কোনো ইম্প্যাক্ট আছে। তো ওটাই আমি দেখতে চাচ্ছিলাম যে আমি যখন পশ্চিম আদালতে থাকলাম ওই যে একটা আইডিয়া ছিল আমার অবজারভেশন, ওটাকে যে স্পেকুলেট করা আদৌ কি কোনো শহরের সাথে কি সম্পর্ক, এটা আমি দেখতে চাই। এখন জানি ডিজাইন কি হবে, আমি এটা জানতাম না যে এটা কিভাবে হবে এখান থেকে, বা ডিজাইন কোনো একটা আইডিয়া পাবো কিনা। এটা করতে করতে কিন্তু আইডিয়াটা তাহলে আমরা বলছি যে ম্যাপিং এর মাধ্যমে, শুধু ম্যাপিং ফর ডিজাইন, আমি আসলে ডিজাইন করার জন্য একটা ম্যাপ তৈরি করতেছি, আবার ম্যাপিং বাই ডিজাইন বা ম্যাপিং টু ডিজাইন, আমি একটা ডিজাইন করার জন্য ম্যাপিং করতেছি। যে এখানে আইডিয়াগুলো আমি যখন একটা ম্যাপ করব তখন ওই সবগুলো আইডিয়া এক জায়গায় চলে আসে। আসলে এটাই হচ্ছে এটা ভালো একটা কমিউনিকেশন, এটা একটা প্রেজেন্টেশন স্টাইলও কিন্তু এটা একটা। তো এখানে দেখা যাচ্ছে যে বংশালের কোন জায়গায় আসলে এই ইয়েগুলো গড়ে ওঠে, কোন ধরনের টাইপোলজি গুলো গড়ে ওঠে। তো আমাদের যদি এটা হচ্ছে কমার্শিয়াল এরিয়ার সাথে কিভাবে করে এই এগুলোর সম্পর্ক মসগুলো আমি যেটা হচ্ছে ওকে খুবই ইন্টারেস্টিং দেখা যাচ্ছে যে আচ্ছা আমি তাহলে এটা মনে হয় একটু অনেক হাই রেজুলেশন তো মনে হয় এটা ঝামেলা হচ্ছে। হ্যাঁ মনে হয়।
আচ্ছা, এখন কি ঠিক দেখাচ্ছে? এখন আগে থেকে বেটার? আগে থেকে একটু বেটার। হ্যাঁ, আচ্ছা। জিনিসটা দেখলাম যে আমরা আসলে মস্কের সাথে কমার্শিয়াল এরিয়াগুলোর কিরকম কানেক্টিভিটি। তো এখানে অনেকগুলো দেখা যাচ্ছে মস্কোতে খুব ইন্টার কানেক্টেড, তারপর যে গ্রাউন্ড ফ্লোরে মস্কগুলোর সাথে ওই ইয়েগুলো ধারণাগুলো, তারপর কিভাবে করে আসলে ওই যে শহরের সাথে কিভাবে করতে করতে ডায়াগ্রাম দিয়ে দেখানো যে ডেন্সিটির সাথে কি সম্পর্ক, এর কানেক্টিভিটির সাথে কি সম্পর্ক, তারপর কমার্শিয়াল ল্যান্ডের সাথে কি সম্পর্ক, তাহলে খুবই ইন্টিগ্রেটেড। আমি কতদূর পর পর মস পাচ্ছি। তো এই যে একটা আমি আইডিয়া করলাম, ওকে আমি তো এটা পুরান ঢাকায় দেখলাম, আচ্ছা অন্যান্য শহরগুলোতে এটা কি কি রকম হচ্ছে বা অন্যান্য জায়গাগুলোতে, তাই এটা একটা কম্পারিজন আমরা করতে যাব। যদি আমরা এরপর যাই, এটা হচ্ছে ওই ইয়েতে পুরান ঢাকায় যে এটা তো একটা ম্যাপ দেখলাম, কিন্তু এটার বাস্তবে আসলে কিরকম দেখা যায় যে এটা হচ্ছে মসটা, এর আশেপাশে কিভাবে করে গ্রো হচ্ছে ওসব জিনিসগুলো, ওর অন্যান্য অ্যাক্টিভিটি গুলো কিরকম, ওর ওই জিনিসগুলো যে ওর অ্যাক্টিভিটি গুলো কি গড়ে হচ্ছে, অনেক অ্যাক্টিভ দেখা যাচ্ছে এগুলো। সেম একই জিনিস পুরান ঢাকার মসগুলোতে, এবং দেখা যাচ্ছে পুরো গ্রাউন্ড ফ্লোরটাই একটা হচ্ছে কমার্শিয়াল স্পেস, উপরে হচ্ছে মস। পুরান ঢাকার সবগুলো কিন্তু এরকম যে মানে গ্রাউন্ড ফ্লোরটা যে কত ইম্পর্টেন্ট, কত ইন্টিগ্রেটেড, এটা এখান থেকে বোঝা যায়। তো আমরা যখন একটা পুরান ঢাকায় ডিজাইন করবো বা অনু করবো, এই জিনিসগুলোকে মাথায় রাখবো। শুধু একটা মানে আইকনিক মসজিদ বলতে একটা আইকনিক অবজেক্ট হবে ওরকম না আর কি জিনিসটা। তো ওই সেম আইডিয়া যদি আমরা যদি কলাবাগান, রাজাবাজার এই এলাকাগুলোতে দেখি, তো দেখতে পাই যে এখানে আসলে ওরকম কমার্শিয়াল না, কিন্তু যেখানে মস ওখানে কিন্তু কমার্শিয়াল। তো এটা একটা ইন্টারকানেক্ট। তো এইভাবে করে দেখতেছিলাম যে এটা হচ্ছে পুরান ঢাকা থেকে কম, কিন্তু ওটা অনেক ইন্টিগ্রেটেড। তারপর ওটা দেখতে কিরকম, ওই একই আইডিয়া ওখানে কিভাবে করে আসলে এই যে একটা বাজার, স্কুল কিভাবে করে করে উঠতেছে এই সাথে, এই ম্যাপিংটা দিয়ে আসলে আমরা ওই ইয়েটা পাই যে ধারণাটা পাই যে কিভাবে কত ইন্টিগ্রেটেড। এখন যদি আমরা এটা দেখি যে আমাদের যে কমার্শিয়াল এলাকায় যে বাইতুল মোকাররম মসজিদ, ওখানে আপনি দেখা যাচ্ছে যে কমার্স মানে গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে কমার্শিয়াল ভাবে ইউজ করা, ওটাকে ইন্টিগ্রেট করা। এই যে ওটার আবার আমরা শুধু প্ল্যান, অনেক সময় হয় কি শুধু প্ল্যান দেখলে না ওটার একটা ওই আইডিয়াটা পাওয়া যায় না। অনেক সময় এই যে আইসোমেট্রিক বা পার্সপেক্টিভ এগুলো ইম্পর্টেন্ট। তো পুরোটা একটা ধারণা পাওয়া যায় ওই আশেপাশের কন্টেক্সটে। যদি আমরা যদি এখন যদি দেখি যে ধানমন্ডি এলাকাগুলোতে আমরা সবাই কিন্তু ওই যে ভালো আর্কিটেকচার নিয়ে অনেক থাকবে, কিন্তু যদি আমরা যদি আসলে যদি ওই পার্সপেক্টিভ থেকে দেখি যে শহরের পার্সপেক্টিভ থেকে, তো এই মতগুলো কিন্তু খুবই সেপারেটেড, কারোর সাথে কিন্তু সে ডায়লগ তৈরি করে না। এটা হয়তো প্ল্যানিং এর সমস্যা, এটা আর্কিটেকচারের সমস্যা, মানে ওই জিনিসগুলোকে ওই দেখা যায় কিনা। আমি ভালো খারাপে যাচ্ছি না, কিন্তু জাস্ট এই প্রশ্নটা আমি তুলতেছি। তো এখানে যদি দেখি যে কোনো কানেকশনই নাই আসলে। তারপর এই যে ওই মস্কে যেটা একটা অনেক মানে রেড ছিল, অ্যাক্টিভ ছিল, এটা কিন্তু অনেক ইনঅ্যাক্টিভ, অনেক গ্রিন। আমরা মনে করি যে গ্রিন দেওয়া মানে হচ্ছে খুব ভালো একটা পরিবেশ আর্কিটেকচারের সদলে। আদৌ কি গ্রিন কি ভালো জিনিস কিনা, ভাবে দেখা যায় কিনা। আমরা গ্রিন বলতে মনে করি যে মানে খুব ভালো ওপেন স্পেস। আদৌ কি গ্রিন, অনেক সময় গ্রিন একটা পলিটিক্যাল ইয়ে হয়ে যায় যে আসলে এটা একটা খারাপ দিকও। তো এটা আমাদের বোঝা লাগবে। তো এখানে ওর ফিজিক্যাল আর্কিটেকচার ভালো, স্পেস ভালো, কিন্তু অন্যান্য অ্যাক্টিভিটি গুলো খুবই লো। তো আমরা যদি এটা একটা কম্পারিজন করি যে এখন এই যে পুরান ঢাকা, তারপর প্ল্যান কমার্শিয়াল ঘুরতে, তারপর ইয়ে এই জিনিসটা, তারপর নিউ প্ল্যান এরিয়া, তারপর হচ্ছে এগুলোতে, কিন্তু পরের গুলোতে দেখা যায় কোনো আমরা ইয়েটা পাচ্ছি না। এগুলো আমরা মানে এখানে কোনো কিছু নাই আসলে, মানে এই এই জিনিসগুলোতে মানে আস্তে কমে যাচ্ছে। আমরা যেমন যাচ্ছি হয়তো এগুলো আর্কিটেকচারালি বেটার, যে আমরা ভালো আর্কিটেকচার বলছি, কিন্তু এটা কি আসলে এই আরবান সাথে কি খুবই ইন্টিগ্রেটেড হয়ে আছে কিনা, এটা কিন্তু প্রশ্ন করা যায়। তো এই প্রশ্নটা কিন্তু আমি যখন আমি এগুলো সবগুলো ম্যাপ করছিলাম, তখন এই আইডিয়াটা আমার কাছে আসে, আদারওয়াইজ কিন্তু এটা আসতো না। তো এই যে একটা আইডিয়া আমি করলাম, একটা প্রশ্ন থ্রো করলাম বা একটা ইস্যু, এটাই কিন্তু একটা কনসেপ্ট থেকে যাওয়া। তো এটা দেখলাম যে ওর অ্যাক্টিভিটি প্যাটার্ন গুলো এখানে খুবই লো, যেগুলো এখানে অনেক খুবই অ্যাক্টিভ। তো এখান থেকে আমরা আসলে কি শিখতে পারি? তো আমরা যখন একটা ডিজাইন করব, এই শহরকে চিন্তা করে, কমার্শিয়াল এনে অন্যান্য জিনিসগুলো এর সাথে বাজার কানেক্ট করে নতুন ধরনের একটা মত করা যায় না, মানে এগুলো রেখে এই প্রশ্নগুলোকে আসলে করা হয়েছে এই জায়গাটাতে।
তো এটা হচ্ছে একটা আইডিয়াটা আছে। তো এখানে দেখানো হচ্ছে এটা হয়তো বা মানে ডিজাইন কোনো কিছু বলতেছে না এখনো, হয়তো বা এরপর থেকে আসলে আমার ইয়েটা শুরু হবে, মানে ডিজাইন ফেজটা শুরু হবে। কিন্তু এই না আমার কি করা উচিত বা করা উচিত না, বা এইভাবে জিনিসটাকে দেখা যায় কিনা। আমি বলবো যে কোনোটাই রাইট আর রং না, বাট ওই পার্সপেক্টিভে দেখার যে আইডিয়াটা, এটা আমি কিন্তু ওই যে এতগুলো যে ম্যাপিং করলাম এখান থেকে কিন্তু আমি জিনিসটা পেলাম, বুঝছেন? তো আমি এগুলোকে বলতে কিন্তু ওই যদি আমরা যদি ওই পার্সপেক্টিভে দেখি এগুলো অনেক প্রশ্নবিদ্ধ হতে পারে কিনা। তো এই জিনিসটা আর কি। তো এটা ছিল একটা ক্ষেত্রে। আমি আর একটা ইয়ে দেখাবো এখন, একটা দেখাই। আর একটু হোল্ড করবেন, আমার একটা কল আসতেছিল, আমি এই ফাঁকে যদি কারো প্রশ্ন থাকে বলতে পারেন না, আমি একটু ইম্পর্টেন্ট কল আসতেছিল একটু। আচ্ছা, ইন দিস মিন টাইম যদি কারো কোনো কোশ্চেন থাকে একটু বলে ফেললে ভালো হয়, যারা যারা দেখতেছি আমরা এখানে স্টুডেন্টরা। কারো কি কোনো কোশ্চেন থাকে? স্যার আমার একটা প্রশ্ন ছিল জিমি স্যারের কাছে। হ্যাঁ বলো। স্যারের যে প্রেজেন্টেশনটা স্যার দেখালেন, তো স্যার এখানে মস্কের উপরে দেখালেন যে ঢাকা শহরে আসলে মস্ক গুলার আইডেন্টিফাই কোথায় বা কোথায় কোথায় আছে, সেটা একটা থেকে আরেকটা দূরত্ব, তারপর ওইটার মধ্যে কিভাবে যে নিচে মিক্সড ইউজ হচ্ছে না, উপরে মস্ক হচ্ছে। তো স্যার এই বিষয়টা স্যার যখন ম্যাপিং এ দেখালেন, বিষয়টা বেশিরভাগই স্যার এমন হচ্ছে আমাদের এটা ডিপেন্ড করছে যে মসজিদটা আসলে কোন জোনের মধ্যে আছে, যে এটা কি আমার কমার্শিয়াল জোনের মধ্যে আছে না এটা আমার রেসিডেন্স জোনের মধ্যে আছে। যখন রেসিডেন্স জোনের মধ্যে আছে তখন এটার ক্যারেক্টার একরকম আসছে, কমার্শিয়াল জোনের মধ্যে আসলে এটার ক্যারেক্টার একরকম হচ্ছে। আসলে আমার মনে হয় তুমি ঠিকমতো একটু দেখতে সমস্যা হয়েছে। ব্যাপারটা একদম বোর্ডলি ওরকম কোনো কিছু ছিল না যে রেসিডেন্সিয়ালের মধ্যে থাকার কারণে এরকম হয়েছে, কমার্শিয়ালের মধ্যে থাকার কারণে এরকম হয়েছে, এরকম কোনো কিন্তু কিছু ছিল না। বুঝতে পারছি। আমরা তো ওই ধানমন্ডিতে যখন ছিলাম, ধানমন্ডিতে তখনও কিন্তু ওইটার মসজিদ গুলো রেসিডেন্সিয়াল জোনেই পড়ছে, তাই না? আবার হচ্ছে যদি পূর্ব রাজাবাজারে দেখি ওইটাও কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়া। ওকে, তো ওই রেসিডেন্সিয়াল কমার্শিয়াল ইস্যু না, ইস্যুটা হচ্ছে মানে কি কি প্যারামিটারে একে আমি দেখতে পারতেছি, এটা হচ্ছে আমার এটা বড় ইস্যু। আমার মতে এটা হচ্ছে আমরা আসলে কিভাবে দেখতে চাই, আমি রাইট অন রং বলতে চাচ্ছি না। তো এই মসজিদগুলোকে ওভাবে একটা মানে আরবান প্লেস মেকিং এর হিসেবে ধরা যায় কিনা, এটা শুধু একটা আর্কিটেকচারালি ভালো না, এটাকে অন্য আসপেক্ট থেকেও দেখা যায় কিনা, এই প্রশ্নটা রেজ করা, এটা কিন্তু আমার হচ্ছে একটা আইডিয়া বা এটাই কনসেপ্ট যে জিনিসটা, এটাই হচ্ছে আমার রিসার্চ কোয়েশ্চন। আমি কিভাবে করে ম্যাপিং করে কিভাবে জানলাম, আমি প্রথমে জাস্ট আমার একটা ধারণা ছিল যে এটার সাথে সম্পর্ক তৈরি করে যে পূর্ব রাজা মসজিদগুলো, এটা আমি দেখতে পারি কিনা। জাস্ট ওই সিম্পল একটা আইডিয়া থেকে আমি আসলে কিভাবে করে আসলে আমি ডিজাইনে গেলাম পুরাটা জুড়ে, এবং ওখান থেকে একটা ডিজাইন ইস্যু একটা আমি তুলে ধরলাম ওরকম আর কি। তো এখানে হতে পারে মানে রেসিডেন্সিয়াল এলাকা হয়তো বা অন্যরকম ভাবে হয়, কিন্তু এটার মেয়েটা হচ্ছে ওই যে ওয়ে অফ থেকে এটা অন্যভাবে দেখা যায় কিনা, এটা আমরা যেগুলোকে ভালো বলতেছি মানে আর্কিটেকচারালি আদৌ কি ভালো কিনা, এই প্রশ্নটা করা। আমরা সবাই প্রশ্ন করতে ভয় পাই। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমি একটু অ্যাড করি এখানে। জিনিসটা হচ্ছে যে খুব সহজে সরলীকরণ না করে মানে এটাকে আরো বারবার কোশ্চেন করে এখান থেকে উত্তর বের করার চেষ্টা করাটাই উচিত। মানে মোটা দাগে প্রথমে একটা বলে ফেললাম, এটা মনে এইখানে ছিল, এটা মনে ওইখানে ছিল, এই জন্য এরকম হয়েছে। ব্যাপারটা কিন্তু এরকম এতটা সহজে না। মানে কেন, প্রতিটা জিনিসেরই কেন, যতবার করে আমরা কেন উত্তরটা বের করার চেষ্টা করব, ওইটাই আমাদের জন্য বেটার হবে। বুঝতে পারছি শুভ? স্যার বুঝছি স্যার। আচ্ছা ওকে, জিমি ভাই আরেকবার একটু ফোনে আছেন, আমি আমার শুরু করতে পারি। আর কারো কোনো কোশ্চেন থাকলে আমরা প্রেজেন্টেশনের শেষে নিতে পারি। আমরা তাহলে সরি আমি আসলে কল সমস্যা নেই, একটু হোল্ড করেন। আমি স্যার কোশ্চেনটা কি করে রাখবো আপনাকে স্যার? হ্যাঁ একটু বলে রাখলে ভালো হয়। সেটা হচ্ছে স্যার যেমন বললেন যে মসজিদ একটা স্পেস যেটাকে কেন্দ্র করে একটা কমার্শিয়াল লিঙ্কেজ তৈরি হচ্ছে এবং সেখান থেকে একটা আরবান প্লেস মেকিং এর ব্যাপারটা তৈরি হচ্ছে। তো
তো যদি স্যার স্ট্রাকচারটা ইটসেলফ একটা প্লেস হয়ে যায়, যেমন শপিং মল বা হোটেল, এটা তো ইটসেলফ একটা স্যার একটা গ্যাদারিং স্পেস, সেই ক্ষেত্রে আসলে স্যার আমাদের চিন্তাটা কি হবে, যে আমরা এটা কি ওই কানেক্টিভিটি ধরেই চিন্তা করবো, নাকি এটা আরো কোনো প্যারামিটার থাকতে পারে? আচ্ছা, আরেকটু মানে তোমার তো আরেকবার আসলে প্রশ্ন বলবেন প্লেস একবার মেকিং এর করে? তো কত ধরনের অপশন আছে, আরেকবার বলো কোশ্চেনটা, আরেকবার বলো। আরেকবার একটু যদি ক্লিয়ার করে বলতেন। মানে স্যার আপনি বলছিলেন যে মসজিদ আমাদের একটা কানেক্টিং হাব হয়ে যাচ্ছে, যেখানে মসজিদ হচ্ছে সেখানে আমার কিছু কমার্শিয়াল গ্যাদারিং হচ্ছে, একটা প্লেস মেকিং এর আরবান প্লেস মেকিং হয়ে যাচ্ছে ওই জায়গাটা আস্তে আস্তে মসজিদটাকে কেন্দ্র করে। তো মসজিদটা আসলে ইটসেলফ কিন্তু স্যার একটা, মানে আমরা ধরেই নিচ্ছি না যে এটা একটা হয়ে যাও, মানে এখানে লোকজনের গ্যাদারিং হবে বা বড় একটা গ্যাদারিং হবে, এরকম আমরা হয়তো চিন্তা করতেছি না। একসময় জামাতে বেশি হবে, কখনো কম হবে। কিন্তু যদি ইটসেলফ স্ট্রাকচারটাই স্যার একটা বড় জিনিস হয়, এটা একটা শপিং মল হয়, এটা একটা আপনার বড় কোনো 5 তারকা হোটেল হয়, তাহলে স্যার আমাদের ওই চিন্তার প্যারামিটারটা কি হবে? আমরা কি তখন ওইটাকে কেন্দ্র করে যে জিনিসগুলো গড়ে উঠতেছে বা ওইটা আরো কোন কোন জিনিসটাকে কানেক্ট করতেছে, এইভাবে চিন্তা করবো বিষয়টাকে? ওই যে যেটা মানে চারু বলতেছিল যে একটা থিম চিন্তা করার, আমি যে একটা পার্সপেক্টিভে দেখতেছি, মানে এতগুলো পার্সপেক্টিভে দেখলে হয়তো বা আমারটাই রং হতে পারে, এটা যে আমি আমারটাই এক্সাক্ট বলতেছি না, আমি ওই পার্সপেক্টিভ দেখার একটা সূত্র তৈরি করতেছি। তো আপনি যদি দেখেন একটা হোটেল বা যে কোনো একটা আসপেক্ট থেকে দেখতে চান, টিপিক্যালি এই পার্সপেক্টিভে ওই জিনিসটা আমি আমার পার্সপেক্টিভ দেখি কি হতে পারে, যেটা ওই যে স্পেকুলেশন বলতেছিলাম, এটা কিন্তু ডিজাইন। তখন হয় কি, আপনার থিঙ্কিং যেভাবে করলেন ওটাই হচ্ছে আপনার প্রসেস। এখানে আসলে রাইট অন রং বলতে কোনো কিছু নাই, যে আপনার চিন্তাটা কিভাবে করলেন ওখানে হচ্ছে ওই জিনিসটা। বুঝতে পারছেন জিনিসটা? আমি ওভাবে আসলে কোনো একটা ডিজাইন আপনি আসলে কোনো সময় রাইট অর রং, ভালো খারাপ, ধরেন একটা জীবন এই বিল্ডিং দেখতে সুন্দর, অন্যজনের কাছে এটা খারাপ লাগতেই পারে। ধরেন একজনের থাকে না একটা, যেমন মেইনাত আবাসুম ম্যাডামের যে মতটা, সবাই বলছিল যে এখানে কোনো মানে নাই, মানে মিনারেট নাই, মানে এখানে কোনো যে নাই, তাহলে এটা তো মসজিদ নাই। এটা অনেক প্রশ্ন হচ্ছে, অনেকে বলছে। তো আমি বলছিলাম যে একদিক থেকে ওটাও ভ্যালিড, আবার আরেকদিক থেকে যদি প্রশ্ন করেন ওটাও কিন্তু মানে ইনভ্যালিড না আসলে। তো এই যে অনেক ধরনের কমপ্লেক্সিটি, ওর মধ্যে আপনি কিভাবে দেখতেছেন, আপনি কি স্টেটমেন্ট দিতে চান, এটা ইম্পর্টেন্ট। হয়তো মেইনা ম্যাডামের যেটা ছিল, ওই স্টেটমেন্টটা দেওয়া ছিল ওইটার কনসেপ্ট, যে কোনো অলঙ্করণ থাকবে না, কোনো মিনারেট থাকবে না, ওই স্টেটমেন্ট। তো আপনি কি স্টেটমেন্ট দিতে চান, এটা ইম্পর্টেন্ট। আমরা আসলে ধরেন স্টুডিওতে বা আমরা স্পেসিফিক কোনো কিছু আমরা হয়তো বা এটা বিল্ড হবে না, কিন্তু আপনাদের যেটা কি করা, এই যে চিন্তাটাকে আরো ব্রড করা, এটা এক জায়গায় মানে ন্যারো ডাউন না করা, যে মানে মস মানে এটা খোলা থাকবে, ওপেন স্পেস। এই যে আমাদের একটা গদবাদার চিন্তা, যে চারপাশে সেটব্যাক থাকা লাগবে, ইভেন যদি ফার বলেন, ফারটা যে ভালো, কে বলছে এটা? ওটাকে প্রশ্ন করা যেত না? ওই ফারটাকে প্রশ্ন করে কি অন্য ধরনের আরেক ধরনের জিনিস করা যেত না? এই যে প্রশ্নগুলো আর কি। আমরা পরে এটাতে যাই। আমরা আগাতে থাকি, এরপরে আরো কোশ্চেন আসলে ইনশাল্লাহ আমরা পরে আবার করবো। জি, শেয়ার কি হচ্ছে না? হ্যাঁ, স্ক্রিন শেয়ার হচ্ছে। আমি জাস্ট এটা একটা দেখাতে চাই, এটা একটা সরি, আমি এই জিনিসটা দেখাই। এটা ছিল একটা মানে
কাউন্টার ফ্যাকচুয়াল সিটি বলতাম আর কি। আমরা আসলে শহরকে কিভাবে দেখি, যে ওইটা কাউন্টার ফ্যাক্ট হচ্ছে এক প্রকার মানে যেটা আগে কোনোদিন হয় না, বা ওটা একটা ইনভেনশন টাইপ আর কি একটা জিনিস, কাউন্টার ফ্যাকচুয়াল যেটা। তো এটা একটা আমার বার্সেলোনাতে একটা প্রজেক্ট হয়েছিল, তো ওটা একটা। তো এটা করতে গিয়ে আমরা যাচ্ছিলাম যে আমরা এটাতে কি করতাম, যে কনসেপ্ট করে কেস স্টাডি করে আমরা কোনো একটা জিনিস করতাম। এখন আমরা হচ্ছে থাকে না, আগে একটা আইডিয়া করব, যে কোনো একটা আইডিয়া, মানে থাকে না, একটা ভালো হোক খারাপ হোক, আইডিয়াটা আমি একটা প্রজেক্টে মানে ইমপ্লিমেন্ট করে এটা দেখতে চাই যে আসলে কিভাবে হবে। তো এটা ছিল যে এরকম রেমকুলাসের কতগুলো এরকম প্যাটার্ন আছে, কতগুলো আরবান প্যাটার্ন, এরকম গুলো প্যাটার্ন করে রাখছে, ওগুলো আগে ওগুলো আমরা স্টাডি করতাম। যে ওই ছিল যে আমাদের একটা ছিল যে একটা বিল্ডিং কে সিম্পল একটা জিনিস, এগুলো যে প্যাটার্ন হয়, আমরা এগুলো হয়তো বা মানে জানি না আর কি, যে মানে প্যাটার্ন গুলো হচ্ছে এরকম যে একটা যদি ফ্লোর থাকে, আমরা যদি এটা যদি একটা র্যাম দিয়ে করি, এটা একটা ফ্লোরটাকে কন্টিনিউয়াস মনে হয়। জাস্ট এই যে সিম্পল একটা আইডিয়া, এটা অনেকে বলবে হ্যাঁ এটা আবার কিভাবে ইয়ে হবে, মানে এটা প্যাটার্ন করা যায় কিনা। এটা একটা প্রজেক্ট থেকে সে প্যাটার্ন খুঁজে, যে এভাবে করলে এই যে আমি কোন ফ্লোরে আছি এটা একটা ইনফিনিট হয়ে যায়। এটা একটা সিম্পল আইডিয়া। তো এরকম করে অনেকগুলো এরকম আইডিয়া ছিল। তারপর এই যে এটা একটা ছিল যে একটা কোর্টইয়ার্ড প্লাস হচ্ছে আমি যদি একটা টাওয়ার প্লাস কোর্টইয়ার্ড যদি মিলে করি তাহলে কি হতে পারে, এটা একটা প্যাটার্ন ছিল। তো এভাবে করে অনেকগুলো প্যাটার্নের দেখাচ্ছে যে একটা কোরকে আমি যদি একটা জায়গায় না করে এটা একটা জায়গায় ভাগ করি আর একটা জায়গায় কনসেন্ট্রেট করি, তাহলে কি একটা শহর কি এরকম হতে পারে কিনা, যে এক জায়গায় বড় এক জায়গায় ছোট। এই যে আইডিয়া গুলো, তো অনেকগুলো সবগুলো দুজন কানেক্ট করা যায় কিনা। তো আমরাও এরকম করে কতগুলো আরবান প্যাটার্ন তৈরি করতেছিলাম, যে ওকে ওখানে আমরা যা শিখলাম, যে জিনিসটা বলতেছিলাম যে এরকম যে আমরা প্রথমে কি করি, যে গ্রিন করিডোর প্ল্যানিং, আমরা প্রথমে বিল্ডিং মাসগুলোকে না করে ওপেন স্পেস গুলোকে যদি আমরা যদি কানেক্ট করে করি, দেন আসলে বিল্ডিং মাসগুলো যা হওয়ার হবে। আমরা প্রথমে আগে ওপেন স্পেস গুলো ডিজাইন করব, তারপর আমরা ওকে কানেক্ট করব, দেন বাকিটা কি হবে। এটা করলে আসলে কি হয়, এটা একটা আমাদের প্যাটার্ন ছিল। আরেকটা প্যাটার্ন ছিল যে আমরা যখন একটা বিল্ডিং প্লট করি, প্লটটাকে আমরা বলে দিই যে এখানে প্লট, একটা প্লটে কিন্তু বলে দেয় বিল্ডিং কি কোন ধরনের হবে। সো এটাকে যদি আমরা ব্রেক করতে চাই, যেমন যে কোনো প্লট নেই, একটা একটা গ্রিড, এর মধ্যে প্লটটা এরকম হতে পারে, অন্যরকম হতে পারে, এগুলো কিন্তু কতগুলো আইডিয়া, এগুলো তো হচ্ছে না। এই আইডিয়া গুলো নিয়ে আসলে পরবর্তী আমরা ডিজাইন গুলো দেখবো। তো এটা ছিল যে সবগুলোকে যদি কলমের দিয়ে আসলে কানেক্ট করি তাহলে কি হয়, যে অনেক ধরনের বিল্ডিং আছে, একটা কমন একটা করিডোর দিয়ে, তারপর এটা একটা রুফ করে, এগুলো তো আছে আমাদের, সেটা একটা এক্সারসাইজ। তো এটা আমরা বার্সেলোনায় দেখতে যাচ্ছিলাম যে এই ইস্যুটা কি হয়, যে আমাদের সাইট ছিল হচ্ছে এটা। তো আমরা আসলে তখন আমরা বার্সেলোনা যাই না, অনেক কিছু জানি না, কিন্তু বার্সেলোনা আমরা জেনে যে বার্সেলোনা যে সুপার ব্লক, যেটা একটা পুরা মিলে একটা ব্লক হয়, ওই জায়গায় আমরা দেখতাম যে এখানে কোন কোন বিল্ডিং গুলো হেরিটেজ বিল্ডিং, কোনগুলো কিনা এখানে যে এগুলো হেরিটেজ বিল্ডিং, এগুলো রাখা যায়, বাকিগুলো চেঞ্জ করলে করা যায়। এগুলো ছিল রেট গুলো এটা। তো এখানে যদি আমরা যদি সেম বার্সেলোনা গেটে যদি করি, একসাথে নিয়ে আসি, তাহলে কি হয় আমরা দেখতে যাচ্ছিলাম। তারপর ওটা সেকেন্ড জিনিসটা হচ্ছে আমাদের যে ছিল আর একটা টপিক ছিল, ওটা যদি আমরা যদি কানেক্ট করি, এই আইডিয়া গুলো একটার সাথে একটা ইন্টার কানেক্ট হয়, তখন কি হয়। তারপর 2 নাম্বারটা হচ্ছে যে ফ্রেমটা যদি এইভাবে নিয়ে আসি, ওই সেম জায়গায় কয়েকটা ফ্রেম নিয়ে আসলো আইডিয়া গুলো, তারপর ওখানে যদি বিভিন্ন ধরনের মাস বসে তাহলে কি হবে। তারপর এটার মধ্যে যে অ্যাক্টিভ করিডোর গুলো, যে কানেক্টিং করিডোর, তারপর যে অ্যাক্টিভিটি হয়, এগুলো যদি আমরা করি তাহলে এটার ধরনটা কি হয়, এটা যদি রূপটা হয়, এই সবকিছু মিলে কিন্তু একটা পুরো একটা আইডিয়া হচ্ছে। হ্যাঁ না, আমি কিন্তু একটা মানে এটা যদি বলা যায় টপ ডাউন একটা আইডিয়া, ওটাকেই দেখি, নট নেসেসারি সবগুলো যে মানে বটম আপ হবে, এটা একটা টপ ডাউন আইডিয়া আমি কিভাবে ডিজাইনে কাজে লাগাতে পারি। তো এটা আসলে একটা আইডিয়ার একটা সাইজ। সো আমার কনসেপ্ট গুলো যে আমি আসলে দেখতেছি যে এটা কি রূপ হতে পারে, এটা আসলে এই ফর্মটা ইম্পর্টেন্ট না, এই আইডিয়া গুলোর একটা এক্সারসাইজ। তো ওখান থেকে দেখলাম যে আমার যে আইডিয়া গুলো ছিল ওগুলো সবগুলো যদি ইনকর্পোরেট করি তাহলে এটার ধরনটা কি হয়। এটাই কিন্তু আমার আইডিয়া, এটাই আমার ডিজাইন, এটাই আমার এতক্ষণ ধরে যে মানে ম্যাপিং আইডিয়ার যে ম্যাপিং করতেছিলাম, ওটার একটা আইডিয়া পেলাম। তো আমি কেস স্টাডি করলাম জানার জন্য কি করে, দেন ওখান থেকে আমার মতো করে একটা আমি আইডিয়া করলাম, দেন ওটাকে আইডিয়া গুলো আমি
ইনজেক্ট করি কোনো একটা ডিজাইনে কি রূপ নেয় এটা দেখা যায়, এটা একটা স্পেকুলেশন যে এইভাবে চিন্তা করলে কি ডিজাইন কি হতে পারে। এটা তো আমরা এটা জানতাম না যে এটা দেখতে এরকম হবে, এটা ফর্ম না আসলে। এখানে দেখেন আমি যে পদগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু কোনো একটা ফর্মটা ইম্পর্টেন্ট না, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আসলে কি প্রসেসে আমি কি মেথডোলজি আগাচ্ছি, আমার আইডিয়াগুলো কি হচ্ছে ওই মাধ্যমে আর কি। তো এটার লুকটা কি কি হচ্ছে, এটাই ছিল ওই ইয়েটা জিনিস। ঠিক আছে, আর আর কোনো একটা প্রজেক্ট সেম ভাবে একটা জিনিস দেখায়, একটা প্রজেক্ট দেখায়। এটা হচ্ছে এটা আমাদের ফাইনাল প্রজেক্ট ছিল, এটা আমাদের 3 জনের গ্রুপ ছিল এই প্রজেক্টটা। তো এটা ছিল ব্যান্ড ব্লক সিটি, এরকম একটা ভিউ। এটা ছিল ওই যে সাংহাই ছিল, সাংহাই থেকে একটু দূরে ওই পুরা জায়গাটা জুড়ে। তো আমরা হোল ক্লাস মিলে ওটার একটা ম্যাপিং করতেছিলাম যে এখানে কি হয়। আমরা তো আসলে ছিলাম মেলবোর্নে ছিলাম, আমরা করতেছি ডিজাইন করব ইয়েতে চায়নাতে। তো চায়নায় আসলে সবকিছু ইয়েও পাওয়া যেত না, মানে ইনফরমেশন গুলো পাওয়া যেত না। তো আমরা দেখাচ্ছি লিটারালি প্রত্যেকটা বিল্ডিং ধরে ধরে আমাদের প্লট করা লাগছে কোনটা রেসিডেন্সিয়াল কোনটা, কারণ সময় বিল্ডিং ব্লক দেখে বুঝে যায় কোনটা রেসিডেন্সিয়াল বা কোনটা, আবার আই লেভেল স্ট্রিট দেখে। তো এখানে দেখানো ছিল যেটা এটা বিভিন্ন যে ইয়েগুলো মানে এয়ার গুলো কিরকম কমার্শিয়াল ল্যান্ড ইউজ এগুলো। তারপর আমরা দেখেছিলাম যে আগে থেকে কিভাবে ওই যে গুগল আর্থ ভিউ থেকে যে কিভাবে আসলে গ্রো হয় হতে হতে কিভাবে এই ইয়ে রূপটা নিল ওটা আমরা প্লট করি। তারপর ওখান থেকে একটা প্যাটার্ন দেখছিলাম যে আমরা একটা প্যাটার্ন বের করি যে আসলে এটার প্যাটার্নটা কি। এই যে আমরা বলছিলাম যে ম্যাপিং এর মাধ্যমে কিন্তু একটা ডিজাইন সলিউশনের দিকে যাচ্ছি, যে একটা প্যাটার্ন বের করা যে যদি গ্রো হচ্ছে শহরটা কিভাবে আসলে গ্রো হচ্ছে। তো এটার সাথে কানেক্টেড অথবা যেখানে সার্কুলার ওটা হচ্ছে এভাবে গ্রো করতেছে। তো এটা একটা 2 ধরনের প্যাটার্ন পাচ্ছি। তারপর বিল্ডিং টাইপোলজি গুলো কিরকম ওটা একটা ধারণা পাচ্ছি, যেটা দেখতে হচ্ছে এরকম, আবার যেটা কমার্শিয়াল ব্লক গুলো হচ্ছে এরকম অনেক গ্রিন। তো আমরা যদি এই গ্রোথ প্যাটার্নটাকে ধরি, এটা যদি এরকম হয় ভবিষ্যতে 2050 সালে এরকম হতে পারে, এটা আমরা কিভাবে দেখবো? যে আমরা যদি ওই একই প্যাটার্নে যদি আমরা যদি গ্রো করতে থাকি, যদি আমরা যদি কন্ট্রোল না করি, তখন ঢাকা শহরটা যেরকম যদি হয়ে যায় যে এরকম অনেক গ্রোথ হয়ে যাবে, মানে কি হতে পারে এই যে একটা মানে স্পেকুলেশন যে কিরকম হতে পারে ডিজাইনটা। প্রথমে ধরেছি যে খারাপ জিনিসটা কি হবে, মানে এইরকম একটা ডেন্স হয়ে যাবে, তখন আমাদের ডিজাইনে আমরা কি করতে চাই, তাহলে এখানে আবার দেখাচ্ছে যে এর স্ট্রিট প্যাটার্ন গুলো কিরকম ওটা একটা দেখানো হচ্ছে। তারপর কোন জায়গায় এখনকার বর্তমান ডেভেলপমেন্ট গুলো কি হচ্ছে এবং ভবিষ্যতে যদি হয় ওটার ডেভেলপমেন্টটা কি হতে পারে। জাস্ট আমি একটা প্যাটার্ন অ্যানালাইসিস করে ওটার মানে প্রেডিকশন দেখতে যাচ্ছি যে এটা কি কিরকম হয়, যে তাহলে যদি ওরকম হয় তাহলে শহরগুলো আসলে এরকম হবে। আসলে আমরা এটা করতে চাই না, আসলে বিজনেস অ্যাজ ইউজুয়াল প্রপোজালের জন্য এটা হচ্ছে এরকম। তো আমরা যখন সাইটে গেলাম তখন এরকমও দেখতে পাচ্ছিলাম যে বিশাল বিশাল টাওয়ার। আমরা মানে চায়নায় গেলাম, ওখানে সাইটে গেলাম আর কি। তো বিশাল বড় সাইট, আসলে সাইটটা দেখা ইম্পর্টেন্ট না, আসলে ওর ওই ফর্ম গুলো দেখা আর কি, একদম ইয়ের সাথে চলে আসে। এই সেম জিনিস কিন্তু আমাদের উত্তরার দিকে হচ্ছে, মানে গ্রাম আর শহর একটা কোনো ওটার মার্জ হচ্ছে না, জাস্ট একটা জিনিস এসে বসাই দিচ্ছি। কোনো ট্রানজিশন নেই, বিশাল বিশাল টাওয়ার, গেটেড লক, তারপর বিশাল বিশাল টাওয়ার হচ্ছে, এগুলো তো আমাদের দেশে হচ্ছে যে হাজার হাজার, যেগুলোকে আমরা টিপিক্যালি ভালো বলি যে তোমার এখানে সেটব্যাক থাকবে, গ্রিন, অনেক গ্রিন। আসলে এই গ্রিন গুলো যে কত একটা শহরের জন্য কতগুলো মানে হ্যাম্পার করে, আপনি এখান থেকে হেঁটে যাবেন কোনো অ্যাক্টিভিটি নাই। তো আমরা যেগুলোকে বলতেছি যে হ্যাঁ ভালো ডিজাইন, যে হাউজিং আমরা করি অনেক গ্রিন নিয়ে আসি, আদৌ কি এগুলো ভালো কিনা, এটার এই ওই জিনিসগুলো আর কি। তো এইটা ছিল আমরা ওই জিনিসটা, আমরা ওটার একটা চার্ট নিয়ে আমরা দেখতে চাচ্ছিলাম আর কি হয়। তো ওটার অ্যানালাইসিস দেখতেছিলাম, ওটার ওই যে গ্রোথ প্যাটার্নটা। তো আমরা যদি দেখি যে ওর কত পার্সেন্ট রেসিডেন্সিয়াল ইন্ডাস্ট্রি ফার্মল্যান্ড, তো আমরা যদি ফার্দার গ্রোথ করে একটু হোল্ড করে নাম, সরি আমার একটু বারবার বলা হচ্ছে এটা। বাই দিস টাইম কারো যদি কোনো কোশ্চেন থাকে তো থ্রো করতে পারো। হ্যালো, সরি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কন্টিনিউ করুন।
এটা ছিল আর কি, যে যেহেতু দেখেন তাহলে তো আসলে গ্রোথ করার কোনো জায়গায় নাই। ওভাবে যদি গ্রোথ করে হয়তো আমাদের ফার্মল্যান্ড গুলো হয়ে যাবে, মানে কন্ট্রোল করা লাগবে ওই জিনিসটা, যে আমাদের অলরেডি রেসিডেন্সিয়াল অলরেডি গ্রো হয়ে গেছে, এখন এটা হচ্ছে ইন্ডাস্ট্রি আছে, হয় ফার্মল্যান্ডে, হয় আমাদের ফার্মল্যান্ডে যাওয়া লাগবে, হয় ইন্ডাস্ট্রি গুলো দখল করা লাগবে, যে কোনো কিছু একটা হবে যদি ফার্দার ডেভেলপ করে। এখন আমাদের এটাতে আমরা কি রেসপন্স দেখাবো, এটা হচ্ছে ওটা, যে ওকে আমরা যদি এখন এটাকে যদি কন্ট্রোল কন্ট্রোল করি, আমরা এই যে ফার্মল্যান্ড গুলো আছে, গ্রিনল্যান্ড, ওখানে আর কোনো বিল্ডিং করবো না। আমাদের খালি জায়গা কতটুকু থাকে, যে ফিউচারে যদি আরো পপুলেশন যদি ডবল হয়ে যায় তখন আমরা কি করবো? তখন আমরা দেখলাম যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলোতে আসলে আমরা করতে পারি, মানে ডেভেলপ করতে পারি। তো এটা একটা আইডিয়া। দেখেন আমি ওই ম্যাপিং থেকে আমি আসলে আইডিয়া গুলো পাচ্ছি, এটা একটা ছিল আমি কোন জায়গায় ডেভেলপ করতে পারি ওই জিনিসটা। তো আমরা ছিল এই ইন্ডাস্ট্রিয়াল জোনগুলোকে আমরা ডেভেলপ করব। তো আমরা যদি এটাকে যদি নতুনভাবে চিন্তা করি, ওটা একটা হয়তো একটা নতুন একটা ডেভেলপমেন্টের জায়গাগুলো, যেগুলো হয়তো এরকম করে ক্রিয়েশন করে গ্রিন একটা দিয়ে বাউন্ডারি দিয়ে করা, তারপর এটার মানে রোড নেটওয়ার্ক গুলো এরকম ছিল, ভবিষ্যতে যদি একই প্যাটার্নে হয় এরকম হয়তো গ্রো করবে। আমরা ওখান থেকে আমাদের মতো করে গ্রোথ করলাম। তারপর এটার প্রপোজ ল্যান্ড, এখন আমি আমার মতো করে একটা এটা ছিল এরকম যে এটা 33% এরকম, 32% এরকম, এরকম ছিল। এটাকে যদি আমরা আরো ভাগ করি, এই যে দেখেন এই সবুজটা সবুজ হয়ে গেছে, কমলাটা কমলা, কিন্তু এই যে পোর্শনটা মানে পিঙ্ক পোর্শনটা, ওটাকে আমরা ভাগ করে দিয়ে দিচ্ছি অনেকগুলো লেয়ারে। তো এগুলো আমরা দেখাবো এই ছিল। তো এটাকে আমরা বলছি ল্যামিনেটেড ল্যান্ড ইউজ ব্যান্ড। আমি এখন ডিজাইনে চলে যাচ্ছি, যে এগুলোকে আমরা বলছিলাম যে নর্মালি কি হয়, এখানে রেসিডেন্সিয়াল, এখানে কমার্শিয়াল যদি ওভাবে না করে আমরা যদি একসাথে সবগুলো চিন্তা করি একই এতে, তাহলে কি হতে পারে? তো এটা যদি দেখেন যে একটা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি, ইকো ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার ইন্ডাস্ট্রি, এগুলো এখানে এখানে থাকবে, সাথে আবার হচ্ছে রেসিডেন্সিয়াল গুলো এখানে, কমার্শিয়াল এখানে। কারণ আমরা এখন হয়তো ইন্ডাস্ট্রিকে খারাপ বলতেছি, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল 4.0 যখন আসবে, যখন যে রোবোটিক আসবে, এআই আসবে, তখন কিন্তু শহরের ভিতরেও মানে ইন্ডাস্ট্রি থাকতে পারে, এটা অনেক ক্লিন হয়ে যাবে। তো আমরা ওভাবে চিন্তা করে দেখতে পারি। আমরা যেহেতু মানে 2050-তে প্রেডিক্ট করতেছি কি হবে, তো ওর মধ্যে যদি আমরা যদি ওই যে ব্যান্ড গুলো নিয়ে আসলে আমি এটা ওখানে যে পার্কল্যান্ড, সিভিক যেগুলো, এগুলো যদি কি হয়, তো ওটা ট্রান্সপোর্ট প্ল্যান, পাবলিক ট্রান্সপোর্ট, আরবান নেটওয়ার্ক, এই যে তারপর এটা ফেজিং কিভাবে হবে, অথবা এখান থেকে শুরু হবে, গ্রো করবে। এই যে ল্যামিনেটেড ব্লক হয়ে গেলে সুবিধা কি, দেখেন আমি 500 মিটার 500 মিটার যেখানে আমি শুধু কমার্শিয়াল পেতাম, হয়তো শুধু পেতাম, আমি এক্ষেত্রে অনেক কিছু পাচ্ছি এই লেয়ার গুলো। আমি যদি গ্রিড করি এটাকে বিভিন্ন লেয়ারে থেকে পাচ্ছি, তাই না? এটা অথবা কমার্শিয়াল লেয়ার, এটা অন্য একটা লেয়ার, এই যে একটা লেয়ার পাচ্ছি, এগুলো যদি অথবা এই বিল্ডিং গুলো যদি এরকম হয়, এই যে কমার্শিয়াল অনেক ডেন্স, এটা আবার একরকম, এই যে কতগুলো ব্লক করলাম আমরা টাইপোলজি, বিভিন্ন ধরনের টাইপোলজি, গ্রিনের টাইপোলজি, এরকম করে অনেকগুলো টাইপোলজি। এই টাইপোলজি গুলো এখন আমাদের আবার আমাদের বলা হচ্ছে যে অন্য সাইটের থেকেও যদি কোনো কিছু নিয়ে আসা যায় কিনা ব্লক, তো আমরা এটা করছিলাম। তো ওই যে ব্লক গুলোর আবার একটা কি বাস্তবে ওটা কিরকম হতে পারে, যেটা আমরা যে ব্যান্ড বলতেছিলাম, ওগুলোর আসল রূপ কিরকম হতে পারে, আমরা শহরকে এইভাবে তৈরি করতে পারি না, যেটা ওই যে একটা ফর্ম টিপিক্যাল একটা জিনিস হয়ে যাচ্ছে, ব্লক ব্লক স্টাম্পিং যেটা হয়, ওটা না হয়ে এরকম হয় কিনা। তো ওই যে তারপর ওটার একটা অংশ আমরা একটা কোনো জায়গায় স্পেকুলেট করে দেখলাম, এখানে যদি ওটা যদি মানে টেস্ট করে দেখি তাহলে কি কি হতে পারে। তো ওইটা এগুলো যে বিভিন্ন ব্লক ছিল না, যে আমরা 500 মিটার ধরে ধরে এই যে ব্লক গুলো করতে থাকি, এই বিভিন্ন ধরনের ব্লক গুলো, তো বিভিন্ন রকম একটা শেপ তৈরি হয়ে যায়, বিভিন্ন শেপে বিভিন্ন ফর্মের। এটা একটা এরকম একটা শহরের দেয়, যেটা আগে কোনোদিন হয়তো বা ছিল না। তো যেটা আমরা যে বিজনেস অ্যাজ ইউজুয়াল বলতেছিলাম, এটা ছিল এরকম, ওই যে এক জায়গায় কমার্শিয়াল, এক জায়গায় এটা। এখন আমরা যাচ্ছি হচ্ছে মানে ব্যান্ড ব্লক যদি হয়, ওখানে প্রপোজালটা হবে অনেক মানে ল্যামিনেটেড, যেখানে কমার্শিয়াল ওখানে ওটা, সো মোর অ্যাক্টিভ করা যায় কিনা। মানে যেটা আমরা যদি বলি যে পুরান ঢাকাকে অনেক সময় বলে ক্যাওস নয়েস, কিন্তু ওটাই কি আমাদের জন্য ভালো কিনা, নাকি আমরা যে ওয়েস্টার্নের মতো এখানে এটা হবে, ওটা কি ভালো কিনা, ওটাকে প্রশ্ন করা। তারপর ওটা একটা ডিজাইনের দিকে যাওয়া। তো এটার দেখতে কিরকম হবে, এটা জুম করে করে দেখা, এই জায়গাগুলো যে এখানে হচ্ছে ইন্ডাস্ট্রি গুলো আছে, সাথে এটা আছে, সাথে আবার রেসিডেন্সিয়াল, সাথে কমার্শিয়াল, কি হতে পারে, এটা লুক গুলো কিরকম হতে পারে। এটা যদি ড্রোন টোন করে হয়, যে মানে রোবটিক, এটা শহরের ভিতরে কিন্তু একটা ফ্যাক্টরি আছে,
তো এটা আমরা ল্যামিনেটেড ব্যান্ড ব্লক দিই। এটাই ছিল আর কি। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আমার মনে হয় একটু কি আজকে থাকে। খুবই চমৎকার প্রেজেন্টেশন, খুবই চমৎকার প্রেজেন্টেশন। আমরা এখন কিছু একটু কোশ্চেন নিব স্টুডেন্টদের কাছ থেকে। মঞ্জুরুল করিম ও হাত তুলছে, তুমি একটু কাইন্ডলি তোমার কোশ্চেনটা করো, মাইক্রোফোন অন করো। আসসালামু আলাইকুম স্যার। ভাইয়ার কাছে আমার হ্যাঁ। প্রশ্ন হচ্ছে, উনি যে চায়নার যে সাইটটা দেখাচ্ছিল, ওইখানে উনি একটা সময় দেখালো যে আমার এত পার্সেন্ট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এত পার্সেন্ট হচ্ছে আমার রেসিডেন্সিয়াল এরিয়া। তো উনি আসলে, আমি ভাইয়ার কাছে প্রশ্নটা হচ্ছে এরকম যে আমি স্টাডি করার পর, আপনি স্টাডি করার পর এটা কিভাবে বুঝতে পারলেন বা কিভাবে হিসাবটা করলেন যে এটা আমার এত পার্সেন্ট আছে, ইন্ডাস্ট্রিয়াল ব্লক গুলো আমার এত পার্সেন্ট আছে। আরেকটা বের করা প্রশ্ন। যায় ওটা জি ভাই, কত এরিয়া, এটা তো বের করতে পারবেন আপনি ক্যাট থেকে বা ইয়ে থেকে, যে কোনো জায়গা থেকে ওটা ধরে ওই এরিয়াটা ওটা তো বের করা যায় কত পার্সেন্ট। আচ্ছা আচ্ছা। আর ভাই আরেকটা প্রশ্ন ছিল, আমরা যে ওই যে গ্রিনের যে ব্যাপারটা বলতেছিলেন, তাহলে আমি কি ওই গ্রিন স্পেসটা তো আসলে মানুষের অ্যাক্টিভিটির দিতে পারি, ওই জায়গাটা দিয়ে তো তখন ওই জায়গাটা আসলে লাইভ করতে পারি বা কোনো একটা অ্যাক্টিভিটি আনতে পারি চাইলে? হ্যাঁ, করতে কি পারতো। করা যায়? হ্যাঁ, করা যেত। আমি জাস্ট বলছি না এখানে যে আপনার ডিজাইনে কোনো সময় ইয়ে করবেন না, মানে থাকে না অনেক পার্সপেক্টিভ, মানে এটা যে বেস্ট হবে তা না, কিন্তু আমি যে পার্সপেক্টিভে চিন্তা করতেছি ওটা কিন্তু কনসেপ্ট, মানে এভাবে দেখা যায় কিনা, আমি থাকে না আমি সামনেগুলোকে রেখে আমি ইন্ডাস্ট্রিকে ইউজ করে নতুন একটা শহর তৈরি করতে পারি কিনা, এটাই হচ্ছে আইডিয়াটা। আপনি যদি সব দিক থেকে সবই মানে কনসেপ্ট মানে সব আপনার বিল্ডিং এ সবই থাকে, মানে একদিকে সাস্টেনেবল, একদিকে আপনার মানে এটা প্রোগ্রামেটিক্যালি টাইপোলজি চেঞ্জ হয়ে গেছে, সবই আসলে করা পসিবল না, এটা কোনো আর্কিটেকচারে কোনো বিল্ডিং এ পসিবল না। তো আপনি আপনার মানে ফ্রেমওয়ার্ক যদি বলেন, প্রসেসটা বলেন, ওদিকে আগান, তখন ওই যে যারা জুরার থাকবে, টিচার থাকবে, ওরাও থাকে না ওই লাইনে আপনাকে প্রশ্ন করবে। আপনাকে যদি বলেন যে ওইদিকে আমার মাস্টার প্ল্যানে এদিকে এন্ট্রি, তখনই কিন্তু সঙ্গে সঙ্গে আসবে ওদিক হবে কেন, এদিক না ওদিক হবে কেন, এই প্রশ্নের উত্তর আপনার কাছেও নাই। এটা যে বলবে সে বলবে আপনি তো ফায়ার সেফটি নিয়ে কোনো চিন্তাই করেন নাই, থাকে না? কারণ আমার আমার ফায়ার সেফটি নিয়ে চিন্তা করা ছিল না, ওটা তো একটা বিষয়। আমার বিষয়টা হচ্ছে একটাই নেই, হয়তো আপনি যখন প্র্যাকটিক্যাল লাইফে করবেন হয়তো অনেক কিছু মাথায় আসবে, কিন্তু একটা থিম বা একটা ইয়েতে করে কিভাবে আগানো যায়, এটা কিন্তু একটা আইডিয়ার প্রসেস, যেটা আপনার ম্যাপিং গুলো কিভাবে আমাকে হেল্প করতেছে এখানে আসার জন্য, এবং ম্যাপিং গুলো হয়ে যাচ্ছে আমার ডিজাইন টুল। এই জিনিসটা দেখেন, আর ম্যাপিং বলতে শুধু মানে 2 ডাইমেনশনাল না, এটা একটা ড্রয়িংও, এটা একটা 3Dও, এটা সবকিছু হয় আসলে যদি ওভাবে দেখেন আর কি। আচ্ছা আচ্ছা, জি ভাই। আমি একটু তো মঞ্জু তোমাকে একটু একটা জিনিস একটু অ্যাড করি। তুমি একটু যদি খেয়াল করে থাকো যে ভাইয়া যখন ওই যে মস্কের জিনিসটা করলো, তখন কিন্তু সে কিন্তু আগেই কোনো প্রিডমিনেন্ট কোনো অ্যাজিউম করে নেয় নাই কিছু, যে এখানে এরকম ওইখানে সেরকম। জাস্ট দেখছে আচ্ছা এখানে কি কি মানে প্যাটার্নে এরা কাজ করতেছে বা কি কি প্যারামিটারে ওরা আসলে একটার সাথে একটা ইন্টারলিঙ্ক, প্রথমে এটা দেখা শুরু করলো, এরপর এটার সাথে দেখার চেষ্টা করলো যে অন্য জায়গায় কি ঘটতেছে। যখনই অন্য জায়গাগুলো ঘটতেছে অন্যরকম, তখনই কিন্তু একটা তুলনা আসা শুরু করলো যে আচ্ছা কোনটা বেটার কাজ করতেছে। তুমি যদি একটা জায়গায় শুধুমাত্র জাজ করতে থাকো তাহলে কিন্তু আবার ওইটা ওয়ার্ক করবে না, মানে তখন তোমার মতো করে তুমি একটা মন গড়া কিছু একটা বলবা। কিন্তু তুমি যখন আরো 2-3টা জায়গা থেকে একটা একই ধরনের প্যারামিটারে ওদেরকে জাজ করা শুরু করলা, তখনই কিন্তু একটা সামঞ্জস্য বা অসামঞ্জস্য যেটাই হোক না কেন আসলো। তাহলে কিন্তু তোমার আসলে ওই কোশ্চেন গুলোর অ্যান্সার আস্তে আস্তে তুমি বের করতে পারলা, বা তুমি ওইখান থেকে তুমি নিজের কোনো একটা অবজারভেশন দিতে পারলা যে আচ্ছা ওইখানে তো আমি এই জিনিসটা দেখলাম বা ওই জিনিসটা আমি মানে খেয়াল করলাম, বা হয়তো ওই কারণে এই জিনিসটা হয়েছে। এখন এখান থেকে হয়তো মানে জিমি ভাই এখানে যে কয়টা প্যারামিটার নিয়ে কাজ করছে, তুমি ধরো কাজ করতে গেলে এখান থেকে আরো 4-5টা অন্যরকম কোনো প্যারামিটার নিয়ে হয়তো কাজ করতে পারো। কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা জিনিসকে, যে কোনো একটা জিনিসকে যেহেতু কমপ্লেক্সই হোক না কেন, ওইটাকে কতগুলো সিম্পল প্যারামিটারে যদি ওইটাকে সিদ্ধ করার চেষ্টা করি আমরা, তাহলে কিন্তু অনেকগুলা ইনফরমেশন আসে আমাদের। আমি কিন্তু বলতেছি না কোনো রেজাল্ট, কিছু ইনফরমেশন হাতে আসে। তারপর ইনফরমেশন গুলো থেকে আমরা তুলনামূলক কোন একটা অ্যানালাইসিস করতে পারি, যে অ্যানালাইসিস থেকে আসলে আমাদের একটা কনক্লুসিভ কিছুতে যেতে পারি আমরা, যে আচ্ছা এটাতে এই কারণে এটা ছিল, ওইটাতে এই কারণে এটা ছিল। এখন আমি ডিজাইনার হিসেবে কোনটাকে প্রেফার করব বা কোন দিকে আমি যাব, সেটা কিন্তু আমার আগে ডিসাইড করে ফেলতে হবে তখনই, যে আচ্ছা আমার মনে হচ্ছে যে এইখানে মসজিদ মানে জিনিসটাকে উপাসনালয়, এটাকে সবকিছু থেকে সেপারেটেড থাকতে হবে, ফাইন।
এটা একরকম চিন্তা। আরেকটা হচ্ছে আচ্ছা মসজিদ মানে শুধু মসজিদ না, আমি এটাকে মানে মানে হিউম্যান আলাদা অ্যাক্টিভিটির সাথে কিভাবে ব্লেন্ড করতে পারি। এখন কোনটাকে আমি পজিটিভ ধরতেছি বা কোনটাকে আমি বেশি শক্তিশালী মনে করতেছি, সেটাকে বেস করে কিন্তু আমাদের হচ্ছে স্টাডিটা অনেকখানি বায়াসড হয়। যেটা আমাদের প্রথম স্টাডিতে যখন আমরা চারুর কাছ থেকে শুনলাম, আলিয়া শাহেদ, তো ও কিন্তু প্রথমে বলতেছিল যে কোনো একটা থিমে আমরা যদি যেতে পারি, কোন একটা থিম থেকে যদি শুরু করতে পারি, তাহলে আমরা কি পাই, কিছু ডিরেকশন পাই যে তুমি আসলে এই সব দিকগুলো দেখবে, ঠিক আছে? তো তখন একটা কি বলে একটা রেজাল্টে আমরা চলে আসতে পারি। আচ্ছা মঞ্জুর করেন আবার হাত তুলছো মনে হয় নাকি? না স্যার, ওইটা হচ্ছে প্রথমে যে তুলে রাখছিলাম ওইটাই স্যার। ও আচ্ছা আচ্ছা, ওকে। তো থ্যাংক ইউ আমার স্যার। মনে হয় তুমি কিছুটা বুঝতে পারছো মনে হয়। জি স্যার, জি স্যার, কিছুটা বুঝতে পারছি স্যার। আচ্ছা আচ্ছা, বাকিটা আস্তে আস্তে শিখতে পারবা, এখনই মাত্র 4-1 এ উঠছো, আমার মনে হয় বা আস্তে আস্তে পারবা সবই, ঠিক আছে? ইনশাল্লাহ আর কারো যদি কোন স্যার। কোশ্চেন থ্যাংক ইউ। থাকে আমার মনে হয় থ্রো করা উচিত। কারো কি কোনো কোশ্চেন আছে? একটু মানে ফ্রিলি করতে হবে, এটা কিন্তু এরকম না যে আমরা এখানে টিচার বসছি কতগুলো, তোমরা এখানে কিছু স্টুডেন্ট, ব্যাপারটা কিন্তু এরকম না। এখানে আমরা একজন আরেকজনের থেকে শেখার চেষ্টা করি। ওকে, তো একটু যত মানে কোশ্চেন যত ভুলই হোক না কেন, কোশ্চেন যতটা অ্যাবনর্মালি হোক না কেন, আমি স্যার সেরকম একটু কোশ্চেন করবো। আমি কি কিছু বলবো? হ্যাঁ হ্যাঁ বলো আমার বলো। মনে হয় দুইটা লেকচার সিরিজ দুইটাই আমি দেখার পরে আমার কাছে এটুকু ধারণা, মানে একটু অন্য লেভেলে একটা চিন্তা করা আসলে যায়। আমরা দেখা যাচ্ছে যে একটা সাইট পেলেই ওটাতে শুধুমাত্র সাইটটাকে চিন্তা করি, কিন্তু আসলে যে একটা আরবান কন্টেক্সট কিংবা একটা সিটির ভিতরে ওইটার যে একটা কি ইফেক্ট পড়তেছে এটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই। জুনিয়র লেভেল থেকে শুরু করে কিংবা সিনিয়র যতই হয়ে যাচ্ছি তখন মনে হয় যে না, আমরা একটা সাইট কেন্দ্রিক চিন্তাটা বেশি আশা উচিত যে শুধু পজিশনিং এ না ঘটছে ওই একটা পজিশনিং এটা ইমপ্লিমেন্ট। আমাদেরকে আমরা হচ্ছে, আমি তো তোমাদের স্টুডিও মেন্টর হিসেবে আমি একটু তোমাদেরকে একটা জিনিস বলতেছিলাম যে ম্যাপিং এর ব্যাপারে, বিভিন্ন ধরনের ম্যাপিং কিভাবে করে আমরা আসলে জিনিসটাকে একটা ডিজাইন টুল হিসেবে কিভাবে কাজে লাগাতে পারি, সেটা নিয়ে এখন মনে হয় কিছুটা ধারণা একটু ক্লিয়ার হয়েছে নাকি? জি স্যার। আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে ভেরি গুড। আমাদের আসলে এই আশাতেই অ্যাকচুয়ালি মূলত আজকের লেকচারে এবং এত শত ব্যস্ততার মধ্যে আসলে ওনাদেরকে আমি ম্যানেজ করতে পেরেছি, এটা আসলে ওনাদেরই মানে কি বলবো, থ্যাঙ্কস টু আলিয়া এবং হচ্ছে জিমি ভাই। কারণ অ্যাকচুয়ালি আমরাও প্যান্ডেমিকের মধ্যে সবাই খুব টাইট একটা টাইম শিডিউল মেনটেন করতেছি, কিন্তু এর মধ্যে থেকেও ওনারা স্টুডেন্টদের জন্য এরকম একটা কাজ করতে পেরেছে, আমাদেরকে কিছু সময় দিতে পেরেছে, এই জন্য আমরা খুবই হ্যাপি। ভেরি ভেরি থ্যাঙ্কস টু আলিয়া শাহেদ চারু এবং আমাদের জিমি ভাই। তো আজকে প্রেজেন্টেশনটাতে মূলত আমরা যে জিনিসটা একটু শেখার চেষ্টা করতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের যে ইনফোগ্রাফিক যে ব্যাপারটা বা ইনফরমেশন গুলো আমরা পাই, যেটা সাইট অ্যানালাইসিস, কেস স্টাডি, সবকিছুই কিন্তু আমরা কাইন্ড অফ একটা ম্যাপিং করি, তাই না? এই ম্যাপিং টার্মটা এখন মোটামুটি আমরা পরিচিত হয়ে গেছি নাকি? তো যখন আমরা ম্যাপিং করে ওদের থেকে ইনফরমেশন গুলো আনতেছি, তো এই ইনফরমেশন গুলাকে আমরা কিভাবে টুল হিসেবে, ডিজাইন টুল হিসেবে ইউজ করব, সেই জিনিসটাই আজকে আমরা একটু শেখার চেষ্টা করলাম, রাইট? এখন সেইটাকে যখন আমি ডিজাইন ইমপ্লিমেন্টেশনে যাব বা কোন একটা প্রেজেন্টেশনে যাব, সেইটা কি হবে সেটারও একটা ধারণা আমরা কিন্তু এখানে পেয়েছি। যে প্রেজেন্টেশন গুলো দেখেছি সেখান থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। যেমন ধরো আমি হচ্ছে আমরা আহ, একটা জিনিস খুবই করে থাকি সবাই, যেটা হচ্ছে যে আমরা রিপোর্ট যখন করি বা প্রেজেন্টেশন করি, এক স্লাইডের মধ্যে হাজার খানিকটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, যেটা আমাদের আসলে কোনো ইনফরমেশনই রিডেবল হয় না। কিন্তু আজকে আমরা যেগুলো দেখলাম যে আচ্ছা ওভারল্যাপ হচ্ছে কিছু, কিন্তু প্রতিটারই কিছু একটা মিনিং আছে, প্রতিটারই কিছু একটা মিনিং এ সেটাকে মানে কোনো কিছু বলার চেষ্টা করতেছে। যেমন সাপোজ যে আমরা আরবান স্কিম যদি দেখতে চাই, যেমন ধরো জিমি ভাই যেই টাইপের জিনিসগুলো আমাদেরকে দেখালো, তো সেগুলাতে প্রতিটা কোনো একটা পেজেই কিন্তু তুমি দেখবা না যে খুব কেওটিক,
এর কারণ কি? কারণ মানে উদ্দেশ্য খুব মহৎ। উদ্দেশ্য হচ্ছে মহৎটা কিরকম, যে আমরা একটা স্লাইডে একটা প্রপার ইনফরমেশন প্রপার ভাবে বোঝানোর চেষ্টা করবো বা অ্যানালাইসিস করার চেষ্টা করব। সেটার জন্য খুব বেশি কিন্তু দেওয়া নাই একটা জিনিসের মধ্যে বা একটা স্লাইডের মধ্যে। সেইটা আমরা বারবার একটু ভুল করি। তো সেই ক্ষেত্রে এইখানে প্রেজেন্টেশন স্কিমটা কিন্তু অনেক বেশি শিখাটা জরুরি। আজকে আমরা যে টাইপের একটা ইমপ্রেশন গুলো দেখলাম, যে একটা ম্যাপকে কত ভাবে প্রেজেন্ট করা যায়। আমরা তো সবসময় গুগল ম্যাপ থেকে জাস্ট একটা কিছু ফটোশপিং করি, অনেক ধরনের কালার ইউজ করি। সেই কালারও যদি ইউজ করতে হয়, সেই ক্ষেত্রে কতটা রুচি সম্পন্ন হওয়া যেতে পারে, সেই সবকিছুই কিন্তু আজকে আমরা প্রেজেন্টেশনের মাধ্যমে দেখলাম। নট জাস্ট কিভাবে আমরা ইনফরমেশন গ্যাদার করতে পারি, নট জাস্ট কিভাবে ম্যাপিং করে একটা প্রজেক্ট ফাইনালাইজ করে ফেলতে পারি। এটা তোমরা এক একজন এক এক ভাবে আমরা আমাদের মতো করে ব্রেনস্টর্ম করে করে আমরা আমাদের মতো করে ম্যাচিউরড হব। কিন্তু প্রেজেন্টেশন যে স্কিমটা, এই স্কিমটা কিন্তু আমাদের একটু আয়ত্ত করে ফেলতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। অ্যাজ আমরা খুবই প্যান্ডেমিক সিচুয়েশন এবং সেখান থেকে আমরা সামনে হয়তো এই অনলাইন বেসিসেই আমরা অনেক কাজ করব, অনেক একাডেমিক্যালি বলো বা প্রফেশনালি বলো, যাই করি না কেন। তো সেই ক্ষেত্রে এই কি প্রেজেন্টেশন স্কিলটা আমরা যদি একটু হ্যান্ডি করতে পারি, আমাদের নিজেদের মধ্যে একটু বা আমাদের ব্লাডে যদি নিয়ে যেতে পারি, এটা সবচেয়ে বেশি জরুরি অ্যাকচুয়ালি, যাতে খুব সহজেই কোনো একটা জিনিসকে আমরা খুব এখন কথা বোঝা যাচ্ছে না। সহজভাবে চিন্তা আমরা এই যে প্রেজেন্টেশন গুলো দেখলাম, বিশেষ করছি আরবান স্টুডেন্টদের জন্য কথা শোনা প্রবলেম হচ্ছে। হ্যালো, না না, কেউ এখন চলে না। কথা শুনতে পাইনি এতক্ষণ। মাঝে শোনা যায়নি কথা। আচ্ছা, লাস্ট 30 সেকেন্ড স্যার। আচ্ছা 30 সেকেন্ড অনেক সময় ভাই, এটা কিছু করার নাই। এখন আমার একটা মানে টেকনিক্যাল প্রবলেমে পড়ছি, কিছু করার নেই। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা প্রেজেন্টেশন স্কিলটা কিভাবে একটু ডেভেলপ করতে পারি, এটা আমরা খুব দেখলাম আজকে। খুব সহজেই কিছু ইনফরমেশন আমরা দিতে পারি। আমরা চেষ্টা করব না এক স্লাইডের মধ্যে সবকিছু গাদাগাদি করে দেওয়ার। ওকে, আর এই ম্যাপিং যে ব্যাপারটা, ম্যাপিং এর ইস্যুটা আমরা একটু অনুধাবন করার চেষ্টা করব। জাস্ট ম্যাপিং করতে বললে আজকে স্যার ম্যাডামরা আমরা আজকে সমানে শুধু ম্যাপিং করলাম, ব্যাপারটা এরকমও না। ব্যাপারটা হচ্ছে কেন ম্যাপিং করলাম, আর সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু যেটা, সেটা হচ্ছে যে আমি যাই ইনফরমেশন পাইলাম সেটাকে কনক্লুসিভ কোনো একটা স্টেটমেন্টে দেওয়া যায় কিনা, বা এখান থেকে নিজের কোনো অবজারভেশন দেওয়া যায় কিনা। এই অবজারভেশন টার্মটা আমাদের খুব জরুরি। হ্যালো, জি স্যার, আমি কি শোনা এখন যাচ্ছে। কি শোনা গেছে নাকি? জি স্যার, শুনতে পাইছি স্যার। আচ্ছা, শোনা গেলে ভালো। আচ্ছা, তো আমার মনে হয় আমি আমার পক্ষ থেকে বলছি, আর যদি কেউ যদি অ্যাড করতে চায়, ফ্লোর ইজ ওপেন। তারেক ভাই যদি কিছু বলতে চান। আমি যদি একটা কথা বলতে চাই যে মানে মানে কোনো কিছুকেই মানে এক্সাক্ট হিসেবে ধরে নিয়েন না। আপনি যদি সবকিছুকে প্রশ্ন করতে থাকেন, মানে প্রশ্ন করতে জানাটাই আমার কাছে মনে হয় যে ইম্পর্টেন্ট, রাদার দেন উত্তরটা বের করা। মানে প্রশ্নটা করলে অটোমেটিক উত্তরটা কোনো মানে আমরা সবসময় চিন্তা করি কি একটাই উত্তর হবে, মানে যখন একটা প্রশ্নের কিন্তু হাজারটা উত্তর হতে পারে, মানে ওটাই ইম্পর্টেন্ট, ওটাই প্রসেস। আপনি যদি যে কোনো কিছুকে অন্য মাত্রায় দেখা, অন্য মানে এক কথা না, প্রশ্নগুলোর ভিতরে আসলে আপনার উত্তরটার একটা মানে থাকতে পারে, ওভাবে চিন্তা করা একটা জিনিস প্র্যাকটিস করেন আর কি। এটা বলবো যে আর কি সবকিছু যে এটা তো এরকম হয়, ধরেন একটা দরজার হাইট 7 ফিট, এটা কেউ যে জাস্ট আমি খুব ইয়েতে বলি, এটা 8 ফিট হলো না কেন, থাকে না, এটা নিচে হলো না কেন, হলে কি হয়, এই যে একটা প্রশ্ন করা, ওয়াই, এটা মনে হয় ইম্পর্টেন্ট। এটা যে কোনো কিছুতে, এটা যখন আপনি ম্যাপিং করতে যাবেন, থাকে না, ওই এটা যদি এভাবে চিন্তা করা যায় কি হতে পারে, কেন এটা এরকম হচ্ছে, তারপর এখান থেকে যেটা যে লিখন যেটা বললি যে কনক্লুশনে আসা, বা এখান থেকে আমি কি শিখলাম, আমার অবজারভেশনটা কি, ওটা যদি বের করতে পারেন তাহলে ওটা ডিজাইনের কাজে লাগবে ওটা। এক্স্যাক্টলি। তো আর রাকিব এখানে হাত তুলে রাখছো, রাকিবের কোনো কোশ্চেন আছে? স্যার আসলে ওই কোশ্চেন বলতে কি, ওই স্যার আপনি যেটা বললেন আর কি ম্যাপিং এর বিষয়টা, মানে আমাদের তো দেখা গেছে যে আরবান করি অথবা হাউজিং করতেছি অথবা এখন 5-1 করতেছি, মানে ম্যাপিং নিয়ে স্যার আমরা এখনো স্ট্রাগল করতেছি, এবং এটা মনে হয় মোটামুটি সবারই প্রবলেম। বাট এই স্যারের এই প্রেজেন্টেশনে অনেক ধরনের আমরা ম্যাপিং দেখতে পাইছি, এবং মানে এই ম্যাপিং গুলো স্যার আমরা মানে আসলে কিভাবে এত স্মুথলি ম্যাপিং গুলো স্যার নিয়ে আসছে, অথবা
আমরা মানে খুব ইজিলি কিভাবে নিতে পারি, স্যার যদি এই বিষয়ে একটু অ্যাডভাইস করতে আমাদেরকে। ওকে, কোনো অ্যাডভাইস চাচ্ছ অ্যাকচুয়ালি? জিমি ভাই যদি কিছু বলতেন। তো ওরা আসলে ওই ম্যাপিং এর ইস্যুটা ওরা খুব হচ্ছে ক্লামজি ফিল করে অ্যাকচুয়ালি, যে খুব ওভারল্যাপ করে। তো টেকনিক জানতে চাচ্ছে যে কি ধরনের সফটওয়্যার ব্যবহার কিভাবে করবেন, কিভাবে করবেন আর কি এই জিনিসটা। তো এটা নরমালি যেমন অনেকগুলো কিন্তু ইয়েতে স্কেচআপে করা, যেমন যে আপনি যে মস্কের জিনিসগুলো দেখছেন, তখন আমি অন্যান্য সফটওয়্যার না, এগুলো তো স্কেচআপের বেসিক একটা স্কেচআপ মডেল, ওটাকে যে পিডিএফ করে ইলাস্ট্রেটরে জাস্ট হ্যাচ দেওয়া, ওটা খুব একটা বেসিক। আমার যে জিনিসটা দরকার আমি যেটা বলবো যে মানে 2D তে ডিজাইন না করে মানে 3 ডাইমেনশনে এক্সপেরিয়েন্স করতে শিখেন, মানে মানে ডিজাইনটাই ওভাবে করতে শুরু করেন। এই জন্য অথবা মানে রাইনোটা আমি এখনো সবাইকে বলি যে এটা প্রিফার করি যে এদিকে যান, কারণ ওটা এখনো সময় কি আমরা একটা ডিজাইন ক্যাডে করি, ওটাকে আবার স্কেচআপে নিই, স্কেচআপ থেকে লুমিয়ন, বারবার এই হেসালটা হয়। রাইনোতে সুবিধা হচ্ছে কি এটা আপনি একসাথে 2D 3D একসাথে করতে পারবেন, তো এটা কাজটা অনেক ফাস্ট হয়ে যায় ওই জিনিসটা। আর যে জিনিসটা কি অনেক ডায়াগ্রাম দেওয়া লাগবে, অনেক কিছু করবে, এটা ইম্পর্টেন্ট না। এটলাস হচ্ছে কি মেসেজ দিচ্ছেন আপনি, যদি একটা ডায়াগ্রামই করেন কিন্তু ওটা অনেক কিছু আছে ইনফরমেশন দিয়ে, মানে ওটা থেকে কিছু ডিজাইন আইডিয়া বেরোয়, ওটা ইম্পর্টেন্ট। মানে কোয়ালিটিটা ইম্পর্টেন্ট রাদার দ্যান কোয়ান্টিটি আর কি, এভাবে বলবো। আজকে যদি চারু যদি ওর মাস্টার্স এর যে থিসিসটা করেছিল ওইটা ওই যে একটা পার্কের মধ্যে ওই ডিজাইনটা যদি আমরা কিছু দেখতে পারতাম তাহলে ওইটা আরেকটু সবার কাছে ক্লিয়ার হতো যে আচ্ছা ওই যে এক্সপেরিয়েন্সিয়াল যে ম্যাপিংটা এই ইস্যুটা আসলে অনেক বেশি জরুরি, যেটা হচ্ছে যদি চারু কিছু অ্যাড করতে চাই মনে হচ্ছে। না মানে আমার কাছে আছে, আমি কি দেখাবো? একটু দেখালে ওরা একটু আরেকটু ইয়া হতো যে আচ্ছা কিভাবে ম্যাপিংটা করা হলো প্রতিটা ধাপে ধাপে। আচ্ছা হ্যাঁ আমি দেখাচ্ছি, ছিল কিন্তু আই সামহাউ ফরগট, সরি। আমি স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, তো একটা জিনিস আমার হঠাৎ মনে পড়লো যে আমরা শুধু প্রেজেন্ট টেন্সে কথা বলছি, আমরা কিন্তু টাইমেও ম্যাপ করতে পারি। মানে জাস্ট এই ম্যাপ, আমার যে ম্যাপটা সামনে আছে সেটা দেখে মনে পড়লো যে টেম্পোরালিটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। কারণ অনেক সময় দেখা যায় একটা সাইট হয়তো অ্যাপারেন্টলি খুব ব্ল্যান্ড, সাইটটার মধ্যে কোনো ক্লু নাই। অনেক সময় পারফেক্ট সাইট ইজ দ্য মোস্ট ডিস্টার্বিং থিং, বিকজ দেন ইউ ডোন্ট গেট এনি আইডিয়া হোয়াট টু ডু। হ্যাঁ, তো এই কারণে মনে হয় সেকেন্ড ইয়ারে সবচেয়ে ডিফিকাল্ট সিচুয়েশন হয়, কারণ সাইটের নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট সব খোলা, চারদিক থেকে দক্ষিণা বাতাস, এখন এখানে কোনো প্রবলেম নাই। তো এর মানে একটা সাইটকে দেখার অনেক ওয়ে আছে। তো টেম্পোরালিটিতেও দেখা যায় যে টাইমে আমি ম্যাপ করলাম যে টাইমে এই সাইটটা কিভাবে চেঞ্জ হয়েছে, এটা শুরু কি শেষ কোথায়। মানে ইন্সপিরেশনের কিন্তু অভাব নাই, সারা দুনিয়ায় অসংখ্য ইন্সপিরেশন ছড়িয়ে আছে, তো সেটাকে গ্র্যাব করাটা হচ্ছে মজা আর কি। তো আমি একটু আমার সাইটের যে মজার ম্যাপটা যেটার কথা লিখন বললো এটা একটু দেখাই। যেটা হচ্ছে যে আমরা যে ক্লিন ম্যাপগুলা নিয়ে আসি, ওই ম্যাপগুলা ইজ দ্য এন্ড প্রোডাক্ট। মানে আমি আমার ব্যাপারে অ্যাটলিস্ট বলতে পারি যে আই হ্যাভ আ ভেরি মেসি ওয়ার্ক প্রসেস, এবং অসংখ্য জিনিস করার পরে বেছে বেছে কয়েকটা জিনিস ভালো থাকে যেটা দিয়ে আলটিমেটলি কাজ হয়। তো বেশিরভাগ মানুষই আসলে এত আগে স্পেকুলেট করতে পারে না। সো সেই ক্ষেত্রে আমার মনে হবে যে সবকিছু করা দরকার, সব করার পরে সেটাকে ডিস্টিলেশন করা ইজ বেটার দ্যান নট ডুইং ইট। তো এটা একটা প্রজেক্ট, এটা হচ্ছে একটা মাইন ছিল আগে, এখানে হচ্ছে গ্রেভেল যে স্টোনটা ওইটা মাইনিং করতো। তো সেই এলাকা, সেই জায়গাটা এখন একটা নেচার রিজার্ভ। তো ওইখানে আমাদের একটা ভিজিটার সেন্টার বানানোর একটা প্রজেক্ট ছিল, খুব ছোট্ট প্রজেক্ট, একটা গার্ডেন আর ভিজিটার সেন্টার। তো এইখানে আমরা একটা মজার একটা ম্যাপিং করেছিলাম, সেটা হচ্ছে ওয়াকিং ইন আ স্ট্রেট লাইন। হ্যাঁ, মানে এখন ওয়াকিং ইন আ স্ট্রেট লাইনের মজাটা হচ্ছে যে ইউ হ্যাভ টু ওয়াক ইন আ স্ট্রেট লাইন দ্যাট ইজ নট বিল্ট এন্ড ডিজাইন বাই হিউম্যানস। মানে রাস্তা ধরে স্ট্রেট লাইনে হাঁটলে হবে না, এমন একটা স্ট্রেট লাইন যেটা র্যান্ডম, এবং সেই স্ট্রেট লাইনটায় মোস্ট প্রবাবলি ইউ ক্যানট ওয়াক অ্যাট আ স্ট্রেচ, বিকজ এখানে অনেক বাধা আসবে, জাস্ট লাইক ইউর লাইফ। তো তখন বাধার কারণে অনেক ডেভিয়েশন তৈরি হবে, এবং এই ডেভিয়েশন গুলার কারণে ইউ অ্যাকচুয়ালি এক্সপ্লোর মোর দ্যান জাস্ট দ্য লাইন, এবং সেটাই হচ্ছে এই স্ট্রেট লাইনে হাঁটার মজাটা।
তো আমি এরকম একটা স্ট্রেট লাইন বেছে নেই এবং আমি সাইটে হাঁটা শুরু করি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এখানে একটা বেড়া ছিল, সো আই কুড নট গেট ইন লাইক দ্যাট। এইভাবে এসে এখান থেকে শুরু করতে হয়েছে। সো অলরেডি আই এক্সপ্লোর দ্য সাইট আ লিটল বিট। এখন কথা হচ্ছে আমি কিসের রেসপেক্টে সাইটটাকে দেখলাম। আমি জানি না আমি কি ডিজাইন করব, কোনটা আমার কাছে ইম্পর্টেন্ট। সো আমি গ্রাউন্ড কভার ম্যাপ করা শুরু করলাম। মানে ম্যাপিং ইজ নট অলওয়েজ যে খুব গ্রাফিক্যালি ক্লিন অ্যান্ড ফার্স্ট স্টেপেই সেটা হতে হবে। ইট ক্যান বি মেসি, ইট ক্যান বি জাস্ট ইউ, অ্যান্ড ইট ক্যান বি উইদাউট এনি টেকনোলজিক্যাল হেল্প। হ্যাঁ, জাস্ট খালি পায়ে যদি হাঁটার চেষ্টা করি তাইলেও ইটস আ ম্যাপিং। আমি পায়ে কি ফিল করলাম এটাও ম্যাপিং। তো আমি ম্যাপ করলাম যে কিসের শব্দ শুনতে পাইলাম, সেটার একটা ম্যাপিং। কি গন্ধ পেলাম, সেটা একটা ম্যাপিং। কোন পশু পাখি দেখলাম, সেটার একটা ম্যাপিং। কি কালার স্কিম দেখলাম, এটার ম্যাপিং। তারপরে এটা হচ্ছে আমার স্কেচবুকের স্ক্যান। এটা হচ্ছে স্ট্রেট লাইনে হাঁটার সময় আমি সেকশন আঁকছি যে আমি কি ধরনের জায়গা পার হলাম। তো অনেক সেকশন, এবং কোথায় ডেভিয়েট করছি, কোথায় স্ট্রেট লাইনে হাঁটতে পারছি, এবং পথ থেকে কুড়িয়ে আনা মেটেরিয়াল আই এম স্টিকিং ইন দ্য স্কেচবুক। হ্যাঁ, তো এইটা হচ্ছে একান্ত আমার জন্য। হ্যাঁ, এবং এইটা আমাকে কিভাবে হেল্প করেছে, আমি আমার ভিজিটরের জন্য যে সেন্টারটা ডিজাইন করলাম, সেই সেন্টারটাকে আমি বসালাম সাইটের একদম একটা পাহাড় ছিল, সেই পাহাড়ের চূড়ায়। হ্যাঁ, কেন? কারণ হচ্ছে আমি দেখলাম যে এই উঁচু জায়গাটায় অ্যারাইভ করার যে প্রসেসটা, সেটাই খুব ইন্টারেস্টিং। এবং যেহেতু আমি নিজে হেঁটেছি, আমি এমন একটা পথ ডিজাইন করতে পারলাম, এই পথে নানান রকমের এক্সাইটমেন্ট আছে। কখনো গন্ধটা ইম্পর্টেন্ট, কখনো শব্দটা ইম্পর্টেন্ট, কখনো ভিউটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো ম্যাপিং এর মাধ্যমে আসলে ম্যাপিং মাইট টেল ইউ দ্য স্টোরি অফ ইউর ডিজাইন ইটসেলফ। হ্যাঁ, জাস্ট গো উইথ দ্য ফ্লো। একটা জায়গায় গিয়ে জাস্ট স্টার্ট লুকিং অ্যাট এভরিথিং। আমি পাহাড়ে উঠছিলাম এবং উঠার সময় আমি প্রত্যেক লেভেলে একটা পুকুরের ছবি তুলছিলাম। তো পুকুরটা আই লেভেলে এরকম, আস্তে আস্তে উঠতে পাহাড়ের উপরে উঠার পরে পুকুরটা দেখতে এরকম। এটা হচ্ছে সেই পুকুরটা। সো ভিজিটার কিভাবে এক্সপিরিয়েন্স করবে, এটা ইউ অলরেডি নো when you intensely analyze this site like that. তো এটা খুব ইন্টারেস্টিং একটা ছিল। এবং সেকশন কেটে দেখা যে সেকশনাল চেঞ্জটা কিরকম হচ্ছে বিভিন্ন লেভেলে হাঁটার সময়, আবার অ্যাজ আ সাইট অ্যাজ আ হোল কিভাবে হচ্ছে, সময়ের সাথে সাথে সাইটের আলো কিভাবে চেঞ্জ হলো, বাতাস কিভাবে চেঞ্জ হলো, সবকিছু ম্যাপ করার পরে আই সিলেক্টেড যে মানে কোনটা অ্যাকচুয়ালি আমি নিব, কোনটা দিয়ে আমি ডিজাইন করব। সো আমার ভিজিটর সেন্টারটা আলটিমেটলি লোকেশনটা এখানে ফিক্সড হয়, এবং আমি একটা রুটিন ডিজাইন করি যেটার মাধ্যমে ভিজিটর সেন্টারটায় যাওয়া যায়। সো হাত পা মাথা চোখ সবকিছু দিয়ে ম্যাপিং করা যায়। এবং ম্যাপিং যদি প্রথমেই টেকনিক্যাল ম্যাপিং অনেক বেশি জটিল মনে হয়, জাস্ট স্টার্ট ইট ভেরি ইজিলি অ্যান্ড দেন ইউ রিয়েলাইজ সুনার অর লেটার যে কিভাবে আসলে জিনিসটা হয়। যেমন এটা একটা ইন্টারেস্টিং ম্যাপিং যে আমি হচ্ছে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট পর্যন্ত সাইক্লিং করেছি, এবং সাইক্লিং করার সময় থেমে উইচ ইজ ভেরি ডিস্টার্বিং। তারপরেও মানে আমি 500টা ছবি তুলছিলাম টোটাল। সেটা হচ্ছে যে বিভিন্ন পয়েন্টে থেমে দুই পাশে সামনে মাথার উপরে ছবি তুলে এভাবে আমি সাইকেল চালায় আসি একটা ডিস্টেন্স। এবং হচ্ছে সেটা থেকে আমি পাই যে এই এলাকাটার স্পেশাল কোয়ালিটি কেমন, মানে মেজো স্কেলে, যেটা ম্যাক্রো স্কেল না মাইক্রো স্কেলও না, ইন বিটুইন স্কেলে এটার ইয়েটা কেমন। এবং সেটা দিয়ে আমি একটা মজার একটা ভিজুয়াল যেটা খুললে আস্তে আস্তে আনফোল্ড করবে, এবং সাইক্লিং এর সময় আমি যে এক্সপিরিয়েন্সটা পেয়েছি কাইন্ড অফ সেই এক্সপিরিয়েন্সটা এখানে হবে। যেই ভিউটা বড় সেই পেজটা বড় করে খুলবে, যে ভিউটা ছোট সেই পেজটা ছোট করে খুলবে। এন্ড ইটস আ ফোল্ড ইন বুক। এটা বানাতে অনেক সময় লেগেছে, এবং এটা হয়তো ডিজাইনে এটার কন্ট্রিবিউশন 10%, কিন্তু এই প্রসেস গুলা করার মাধ্যমেও ব্রেইনটা খুলে। আমার কাছে মনে হয় যে রাদার দেন লুকিং এট আমি কি রেজাল্ট পাবো, আমি কি এটার জন্য আমি কি এ থেকে A+ পাবো, এইভাবে চিন্তা করার দরকার নাই। চিন্তাটা এরকম হবে যে
আচ্ছা করতে থাকি, মানে ভাইয়া যেভাবে বললেন যে হ্যাঁ দেখি না এটা হয় কিনা, না হইলো, কিন্তু চেষ্টাটা আমার মনে হয় অনেস্ট হওয়া উচিত, এবং আম, চেষ্টাটা র্যান্ডম হতে পারে, মানে সব সময় আমি যে আগে থেকে আমি ফিল্ম ডিরেক্টরের মতো জানি যে নায়িকা কখন মারা যাবে, এটা নাও হতে পারে। মানে just go with the flow and you will find out when is the right time to decide যে কখন কি করব। হ্যাঁ, তো এইভাবে এটাই ম্যাপিং এর মজা আর কি। এই তো আর ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখানে আর কারো কি কোনো কোনো কোশ্চেন যদি থাকে, কারো কি কোশ্চেন আছে আর কোনো কিছু জানার? স্যার একটা প্রশ্ন করতে পারি স্যার? হ্যাঁ শিওর। ম্যামের কাছে জানতে চাচ্ছিলাম, উনি যখন ওনার কাজগুলো দেখাচ্ছিল তার ভিতরে 2-3টা ছবি দেখলাম যে কাগজের হয়তো একটা ফ্রেম কেটে কি জানি দেখার চেষ্টা করতেছিল, ওইটা আসলে যদি উনি বলতো উনি মানে কি দেখার চেষ্টা করতেছিল বা কি বোঝার চেষ্টা করতেছিল, একটু ম্যামের কাছে আচ্ছা, রিকোয়েস্ট। হ্যাঁ এটা খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে মানে ফিল্ম ডিরেক্টররা যে এই আমার হাত দেখা যাচ্ছে, মানে ফিল্ম ডিরেক্টররা যে এটা করে, এটা করে দে ক্রিয়েট দ্য পারফেক্ট ফ্রেম অর দে কম্পোজ আ ফ্রেম যেখানে সবকিছু ঠিকভাবে আছে, মানে ওই ধরনের ফ্রেম গুলা তারা ঠিক করে মুভির প্রত্যেকটা দৃশ্য কিন্তু এভাবে সেট করা অ্যাজ আ কম্পোজিশন ভালো মুভিতে যদি আমরা দেখি। তো এটার একটা রিভার্স প্রসেস হচ্ছে আমাদের এই ইয়েটা আর কি, ব্ল্যাক ফ্রেমটা। এটা হচ্ছে যে আমরা কোনো ছবি তুলতে পারবো না, আমরা শুধু হাঁটবো। তো হাঁটার সময় যাতে মানে আমি বুঝতে পারি যে ভিউয়ারের অ্যাট্রাকশন পয়েন্ট কোনটা। তো এটা হচ্ছে সিলেক্টিভ ওয়ে অফ লুকিং অ্যাট কনটেক্সট। যদি আপনি খোলা মাঠে সব দিকে তাকান তাইলে অনেক ইনফরমেশন আপনার মাথায় আসে, তো তখন ইউ গেট লস্ট যে কোন জিনিসটা আসলে স্ট্রাইক করলো। তো একটা কিছু লেন্সের থ্রুতে দেখলে আমার চিন্তাটা কেন্দ্রীভূত হয় এবং আমি সাইটের ফোকাসটা খুঁজে পাই যে ওয়্যার ইজ দ্য ল্যান্ডমার্ক, অর কোন জায়গাটা আসলে ল্যান্ডমার্ক হিসেবে কাজ করবে, কোনটা করবে না, কোন জায়গাটার স্পেশাল কোয়ালিটিটা ইন্টারেস্টিং, কোনটা না। এটার থ্রুতে দেখলে আম, আহ, হয়তো নতুন আইডিয়া ট্রিগার করতে পারে, সেজন্য এটা ইউজ করা। আলটিমেটলি আমার আমার ডিজাইনে আমি এটা ইউজ করেছিলাম, কিন্তু এই পার্টিকুলার ডিজাইনে ইট ওয়াজ নট অফ ভেরি মাচ হেল্প আই থিঙ্ক, বাট স্টিল ইট ওয়াজ দ্য প্রসেস। সো অ্যাজ আই সেড যে সব প্রসেস যে খুব সাকসেসফুল হবে তা না, কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে টু গো থ্রু দ্যাট প্রসেস, আমার কাছে এটা মনে হয়। এক্স্যাক্টলি, মানে কার কোন জিনিসটা থেকে আসলে কার আইডিয়াটা ট্রিগার করবে সেটা আসলে কিন্তু সবার ক্ষেত্রে একরকম না। সো এই জন্যই মানে যত বেশি যাচাই করা যায়, যত বেশি ভাবে যাচাই বাছাই করা যায় আমাদের সাইট, আমাদের কনটেক্সট, সবকিছুর জন্যই আসলে আজকের মূলত এই লেকচার সেশনটা। এবং স্বাভাবিকের মতো এবারও মানে আমি আমার কথা একটু বলি, আমি হচ্ছে যখন আর্কিটেকচারে পড়াশোনা করছি প্রতিবারই এই আলিয়া শাহেদ বা চারুর ও যদি আমাকে না পড়াতো বা আমাদেরকে যদি চোথা না দিত তাহলে হয়তো আমার মানে ঠিক মতো ফেলও হইতো না, এরকম একটা অবস্থা। তোমার কাছ থেকেও অনেক পাওয়া যেত। হ্যাঁ এটা এরকম কিছু না, আমি কখনোই এরকম কন্ট্রিবিউট করতে পারিনি, এটা জাস্ট ও বলার জন্য বলতেছে, শি ইজ বিং নাইস। বাট আলটিমেটলি ও আমাদের ওর আরেকটা পরিচয় হচ্ছে যে ও আমাদের ব্যাচের ফার্স্ট গার্ল, এবং কি বলবো মানে ওরকমই একটা তার লেভেল। তো আমি আজকেও অনেক কিছু শিখলাম, ইনশাল্লাহ ভবিষ্যতে আরো অনেক কিছু শিখতে পারবো। এবং জিমি ভাইয়ের কথা না বললেই না, জিমি ভাইকে তো আমরা ডিপার্টমেন্ট থেকেই একদম বস মানতাম অলমোস্ট। তো সেই ক্ষেত্রে আসলে আজকে তোমরা সন্দেহ আছে অলমোস্ট বলতে? না না না, সন্দেহ নাই, মানে আমরা তো ভাই ছোট মানুষ তখন, কিভাবে বলবো যে উনি ফাইনাল। তো দিন শেষে যেটা বুঝলাম যে আলটিমেটলি মানে অনেক কিছু শিখার আছে, এবং সব দিক থেকে যেটা দেখছিলাম আমরা মানে একাডেমিক্যালি বলি, এবং এখন বর্তমানে যারা ওনারা দুজনই একাডেমিক লাইনে আছেন, টিচিং এ আছেন, তো তাদের কন্ট্রিবিউশনটা আসলে অনেক বেশি। আমরা যারা এখানে টিচিং এ আছি তাদের তুলনায় অনেক কন্ট্রিবিউশনটা বেশি, এবং তাদেরকে এই জন্যই তোমাদের সামনে নিয়ে আসা, কারণ সবসময় আমাদের বোরিং চেহারা সবসময় তোমরা দেখো। সেই ক্ষেত্রে আর কি আমি চেয়েছিলাম যে আমি অ্যাকচুয়ালি যাদের থেকে শিখছি অনেক কিছু, তারা যাতে তোমাদেরকে কিছু শিখাতে পারে। আশা করি তোমরা সবাই কিছু না কিছু শিখে গেছো, আর যাই শিখছো ওইটাকেই তোমরা চেষ্টা করবা তোমাদের
একাডেমিক প্র্যাকটিস বলো, তোমাদের প্রজেক্ট বলো, তোমাদের পড়াশোনা স্টাইল বলো, সে সবকিছুতে তোমরা সেটা ইমপ্লিমেন্ট করবা। ব্যাপারটা কিন্তু একটা অ্যাটিটিউডের ব্যাপার। আমরা যেটা দেখলাম জাস্ট কিছু প্রেজেন্টেশন দেখলাম, জিনিসটা কিন্তু খুবই আউটকাম বা একটা ফাইনাল আউটকাম দেখছি, কিন্তু এটার পিছনে অনেক বড় একটা পরিশ্রম ছিল, যে পরিশ্রমটা কিন্তু আমরা সাধারণত এই প্রেজেন্টেশনে দেখি না। তো ওই পরিশ্রমটার জন্য একটা অনেস্ট মেন্টালিটি লাগে, যেটা আমরা বারবার তোমাদেরকে সবাইকে পুশ করি যে বি অনেস্ট উইথ সেলফ, যে একটু অনেস্টলি চিন্তা করো যে কতটা ভাবে আমি এই প্রজেক্টটা উঠাইতে পারবো। আমরা যখন থিসিসে করি, মানে আমাদের ব্যাচের কথা আমি বলতে পারি, অন্যদেরটা জানি না, আমাদের ব্যাচের প্রত্যেকেরই থিসিসের জন্য মানে ব্যাপারটা এরকম ছিল, সে যদি একটা চায়ের দোকানও করে সেটা এরকম করবে যে এটা দিয়ে পুরো বিশ্ব জয় করে ফেলা যাবে, কাইন্ড অফ এরকম একটা মেন্টালিটি থেকে শুরু করা। সো মেন্টালিটি এটা খুব একটা বড় ইস্যু, যে আমি যতটুকুই আমার দায়িত্ব এটা দিয়ে আমি খুব মহৎ কিছু একটা করব। এই এতটুকু যদি মেন্টালিটি থাকে তাহলে ওইখান থেকে পরিশ্রম করার মেন্টালিটি আসে, প্রথম কথা। আর যখন পরিশ্রম করার মেন্টালিটি আসে তখন তোমার কাছে অনেকগুলো ওয়ে খুলে যায়। এবং সেই পয়েন্টেই আমরা আসলে আজকে তোমাদেরকে একটু বিভিন্ন ভাবে দেখানোর চেষ্টা করলাম যে আচ্ছা কতভাবে সাইটকে দেখা যায়, কতভাবে অবজার্ভ করা যায়, কিভাবে মানে ব্যাপারটা এরকম না, ব্যাপারটা অন্যভাবেও কি দেখা যায় কিনা। তো এই যে নানাভাবে ইস্যু তোমাদের কাছে উপস্থাপন করা হলো, এই মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে নতুন ভাবে দেখতে পারো, ইভেন তোমরা আরো বেশি বেটার পারবা, কারণ তোমাদের মাথা হচ্ছে আমাদের থেকে অনেক বেশি উর্বর এখন। তো তোমরা, আমরা তো বলি মানে আমাকে যখন মানে সেকেন্ড ইয়ারে আমার মনে আছে, আমার এক আমলা সেকেন্ড ইয়ারে না, তখন আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার 1-2 তে পড়ি, তখন আমার এক আমলা একটা কম্পিটিশন আমাদের হয়েছিল যে 50 ইয়ার সেলিব্রেশন অফ বুয়েট। তো ওইখানে কম্পিটিশনে তো আমাকে বলতেছে যে বিল্ডিং ভাসায় দে, বিল্ডিং উড়ায় দে, কয়দিন পরে তো আর স্ট্রাকচারের চিন্তা যখন মাথায় ঢুকে যাবে তখন তো আর বিল্ডিং উড়াতে পারবি না। তো ঠিকই আমরা আসলে বিল্ডিং উড়াই দিছিলাম, কম্পিটিশনটা এরকম ছিল যে কাইন্ড অফ বিল্ডিং গুলা পাখির মতো উড়ে উড়ে একটা জায়গায় নেস্টে বাধা বাঁধবে, যে ব্যাপারটাকে এরকম যে 2060-তে আসলে আমাদের সিটিটা কিরকম হবে। ব্যাপারটা ওই একটা মজা করে একটা করছিলাম, কিন্তু ওই সাহসটা অ্যাকচুয়ালি পেয়েছিলাম কারণ তখন আমাদের মাথা অনেক উর্বর ছিল। যদি আমরা তখন স্ট্রাকচার নিয়ে ভাবতাম, আমরা যখন ওখানে টয়লেটের জোনিংটা কোথায় হবে ইত্যাদি এসব ভাবতাম, তো তখন হয়তো আমাদের জিনিসটা আরো বেশি রিজিড হয়ে যেত। তো আমার ইস্যুটা হচ্ছে যে সবই আমরা চিন্তা করব, আমরা যত আস্তে আস্তে ম্যাচিউর হবো আমরা চেষ্টা করব যে একটু নিজেকে রিজিড না করে আমরা যাতে একটু মুক্ত চিন্তা করতে পারি, সেখান থেকে আমাদের অনেক বেশি আইডিয়া চলে আসবে। আমরা কি বুঝতে পারছি? সবাই কি আমার সাথে একমত কি একমত না? কারো কোনো কথাই শুনি না। ওকে ওকে, ঠিক আছে তাহলে। আর যদি আর কারো কি কোনো কিছু বলার আছে, তারেক ভাই কি কিছু বলবেন বা অ্যাড করবেন? না, আমার মনে হয় অনেক অলরেডি ওরা অনেক কিছু মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, চারু আর জিমি, এগুলো নিয়ে একটু চিন্তা করুক, দেখা যাক। আচ্ছা, থ্যাংক তো ইউ। আমি আবারও চারু এবং জিমি ভাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাচ্ছি, এবং আমি আশা করব ভবিষ্যতে আবারও মাঝে মাঝে তাদেরকে একটু ডিস্টার্ব করব, এবং সেই পারমিশনটা আগেই নিয়ে রাখলাম সবার সামনে। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ আজকে এত কিছুর মধ্যে আমাদেরকে সময় দেওয়া। জিমি ভাই তো স্পেশালি আরো ধন্যবাদ জানাচ্ছি, যে জিমি ভাই প্রচন্ড ব্যস্ত এখন ইনি এখান থেকে আরো এরপর আরেকটা মিটিং এ জয়েন করবেন। সো থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে সময় দেওয়ার জন্য, এবং আপনাদের কন্ট্রিবিউশন আমাদের স্টুডেন্ট ইনশাল্লাহ মনে রাখবে এবং সেই অনুযায়ী ইনশাল্লাহ ডিজাইন ওইভাবে কাজ করবে। তো আজকে আমরা এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।